না আপু, এখন না সাউন্ড। ঠিক আছে। ইমন একটু রেসপন্স করবেন। কথা আসতে শোনা যায়? না আপু, কথা ঠিক আছে আপু, এখন ঠিক শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ইতিমধ্যে আপনারা আর পোকা শনাক্ত পদ্ধতির সেশনটি করেছেন সম্ভবত। আর আজকের সেশন হচ্ছে রোগ শনাক্ত পদ্ধতি। তো আমাদের গত সেশন নিয়ে আপনাদের কিছু বলার থাকলে বা কোনো মন্তব্য থাকলে আপনারা করতে পারেন। ঠিক আছে, ভালোই হয়েছে পোকা এগুলো। কোন প্রকার সংক্রমণ হয়েছে এটা জানা যেমন জরুরি, রোগটা কি, অ্যাকচুয়াল যে রোগটা সঠিক রোগ শনাক্ত করা এটাও কিন্তু জরুরি। সঠিক বালাইনাশক প্রয়োগের ক্ষেত্রে আমরা রোগের সিমটম গুলো যদি বুঝতে পারি, আমরা যদি বুঝতে পারি যে রোগের সিমটম গুলো দেখে সঠিকভাবে রোগকে শনাক্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিক বালাইনাশকটা আহ প্রয়োগ করতে পারবো। আর সঠিক বালাইনাশক প্রয়োগ করলে বালাইনাশকের ব্যবহার কম হবে এবং সেটা পরিবেশের জন্য উপকারী হবে। তো এই জন্য রোগ শনাক্ত করা, সঠিকভাবে রোগ শনাক্ত করা, এটা শেখা অত্যন্ত জরুরি। আমি গত সেশনেও আপনাদেরকে বলেছিলাম যে এখানে আমাদের যে কীটনাশক বিক্রেতা, বালাইনাশক বিক্রেতা ভাইয়েরা আছেন, তাদের কাছে কিন্তু আমাদের কৃষক ভাইয়েরা সবার আগে গিয়ে থাকেন, তাদের সমস্যাগুলো শেয়ার করে থাকেন, মাঠের সমস্যাগুলো। তো আমাদের এই ডিলার বা কীটনাশক ব্যবসায়ী ভাইয়েরা যদি দক্ষ হন, যদি তারা সিমটম দেখে বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি কোন রোগ হয়েছেন, তাহলে তিনি কিন্তু ফার্মারকে সঠিক নির্দেশনা বা সঠিক বালাইনাশক সাজেস্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকের সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেশন আপনাদের জন্য। তো আশা করছি সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের আজকের সেশনটি করবেন। এবং আজকেও আমাদের সাথে প্রশিক্ষক হিসেবে থাকছেন ই কৃষি ক্লিনিক এর সিইও কৃষিবিদ মোহাম্মদ মমিন সরকার ভাই। ভাই মনে হয় এখনো যুক্ত হননি। আমরা একটু অপেক্ষা করি, ততক্ষণে আপনাদের মন্তব্য শুনি আমাদের। আচ্ছা, ভাই যুক্ত যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছি। আমার সবকে ঠিক আছে, সবকিছু দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমরা মনে হয় তাহলে শুরু করতে পারি। হ্যাঁ, হ্যাঁ ভাই, আমরা শুরু করতে পারি। আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। গত সেশনে আমি বলেছিলাম, পোকা নিয়ে আলোচনা করেছিলাম, তো দেখিয়েছিলাম সেখানে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে রোগ। তো আজকে আমরা সেই রোগ নিয়েই আমরা আলোচনা করব। আচ্ছা, আমার কথা যদি কোনো কারণে কোনো নেট প্রবলেম হয়, আমাদের যারা টিমে আছে একটু আমাকে ইনফর্ম করবেন। কারণ অনেক সময় দেখা যায় কোনো কারণে নেটে যদি প্রবলেম হয়, সেটা যারা আছে তাদের জন্য বিরক্তিকর হয়। আমি চেষ্টা করবো এই ধরনের সমস্যা যাতে না হয়। আচ্ছা, আজকের সেশনে আবার সবাই স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়, দুইটা বিষয় আমরা আজকে আলোচনা করব। একটা হচ্ছে রোগ শনাক্ত করা এবং পরিচিতি করা। তো একটু আগে বলছিলেন যে আসলে আমাদের ফসলের যে দুইটা সমস্যা নিয়ে আমরা সবচেয়ে বেশি পরিমাণ আমরা স্প্রে করি, পোকা এবং রোগ। তো আজকে পোকা নিয়ে আমাদের আলোচনা হয়েছে, আজকে হচ্ছে রোগ নিয়ে আলোচনা করব। যদিও আমি বলেছি এর আগে যে একটা গাছে যখন আপনারা কাজ করতে যান, সে একটা গাছকে যদি সুস্থ সবল রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের চারটা সমস্যার সমাধান করতে হয়। অথবা আমি আরেকভাবে যেটা বলি, যদি এইভাবে যে আমরা আসলে যখন একটা গাছকে সুস্থ সবল আমরা করতে যাব, সেক্ষেত্রে চারটা বাধার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, যে কারণে হচ্ছে তার মধ্যে সবচেয়ে যেটা বলেছিলাম, যেটা তেমন করে কষ্টকর এবং যেটা মারাত্মক পরিমাণ আমাদের ক্ষতির সম্মুখীন হতে পারে, সেটা হচ্ছে রোগ। আর সেই রোগ নিয়ে আজকে আলোচনা। So, রোগ যদি আমরা একটু ভাগ করি, যে আসলে রোগের যে সমস্যাগুলো আসে সেগুলো কত ধরনের হতে পারে, সে রোগ নিয়ে সেটা কেন দরকার সেটা বিষয়ে আমি একটু বলে নেই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। কারণ আমরা তো রোগ অনেকে চিনি, জানি, স্প্রে করি, তাই না? রোগ আলাদা করে চেনার কি আছে মনে হতে পারে। আসলে দেখেন, আপনারা যারা
যুক্ত আছেন, অনেকে রোগ বিভিন্ন রোগ জানেন, চিনেন, এটা কি দিতে হয় জানেন, তো অনেক সময় কিন্তু আমরা সঠিক ব্যবস্থাপনা নিতে পারি না। তার কারণ সঠিকভাবে নির্ণয় না করার কারণে আমরা হয়তো দিচ্ছি অনুমান করে, আর এটা দিলে মনে হয়তো হবে, আসলে ওই রোগ হয়েছে কিনা সেটা কিন্তু আমরা কোনো সময় চেক করি না। যে কারণে আমরা যদি সঠিক ব্যবস্থা নিতে চাই, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার সমস্যা নির্ণয় করা। মানে এই সমস্যাগুলো আসলে কি সেটাই যদি আপনার জানা না থাকে, তাহলে কিভাবে বুঝবেন যে আপনার কাছে কোন ধরনের সমস্যা, ঠিক না? মানে অনুমান করে দিচ্ছেন, হয়তো দেখলেন আপনার সফটওয়্যার ঘুরছে, দিচ্ছেন ব্যাকটেরিয়া নাশক, এরকম অনেক হয়। অথবা এরকমও দেখছি সফটওয়্যারের জন্য কীটনাশক দিচ্ছে। আজকে একজনের সাথে কথা হলো, উনি বলতেছে ভাই সফটওয়্যার ধরে পড়ছে, তো এই কীটনাশক যুক্ত করে দিন। আমি না জিজ্ঞাসা করলাম ভাই কীটনাশকের সম্পর্ক কোথায়, হয়তো যদি কোনো সমস্যা থাকে। অবাক হয়ে গেলাম। তার মানে কি ওটা তো আপনার জন্য অপচয়, ওটা তো আপনার অতিরিক্ত খরচ হচ্ছে। যেখানে ছট্টাকের সমস্যা সেখানে কীটনাশক কোনো দরকার নাই, কিন্তু আমরা কি করতেছি সেটা দিচ্ছি বা কৃষক ভাইদের দেওয়ানো হচ্ছে, সেটা অতিরিক্ত খরচ। So আমরা মনে করি যে আসলে এই জায়গাগুলোতে আমরা যদি খরচ কমাতে চাই, আমরা যদি সঠিক ভাবে দমন যে একটা রোগ দমন করতে চাই, সেক্ষেত্রে আমাদের সঠিক কারণগুলো জানা জরুরি। যখন আপনি কারণগুলো জানা থাকবে, তখন কিন্তু খুব সহজেই আপনি সমস্যা নির্ণয় করতে পারবেন। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের যে রোগের মধ্যে 4টা কারণ আছে রোগের। একটা ছত্রাক, একটা ব্যাকটেরিয়া, একটা নেমাটোড, আর একটা হচ্ছে ভাইরাস। আগে যেমন রোগ আমি দেখাইছিলাম লাল করে, এখানে ভাইরাস দেখাইছি আমি লাল করে। কারণ কি জানেন? কারণ অন্যান্য সমস্যাগুলো সহজে আপনি দমন করতে পারলেও এই ভাইরাসটা কিন্তু দমন করা যায় না। এই জন্য এটাকে লাল করে দেখানো হয়েছে, যাতে এই জায়গাটা আপনারা সতর্ক থাকে। কারণ যে আমাদের গাছে যখন ভাইরাস হয়ে যাবে, তখন কিন্তু আগে ব্যবস্থা না নিলে, হয়ে যাওয়ার পরে কিন্তু আর সেটা তো কিছু দেই না কেন, সেটা সঠিক, সেটা আগের মতো আসলে আর ফিরানো যায় না বা ঠিক হয় না। তার মানে আমাদের পুরো গাছটাই নষ্ট হয়ে যায়। একটা গাছ নষ্ট হয়ে যায় মানে কি, আমাদের জন্য অনেক পরিমাণে লস হয়ে যাওয়া। এই জন্যই আপনাদের যেটা বলবো যে ভাইরাস খুবই মারাত্মক, এবং এই বিষয়ে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে। একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি দেখাইছি নেমাটোডটার নিচে। এর কারণ হচ্ছে এই নেমাটোডটা থাকে মাটির নিচের দিকে থাকে, আক্রমণ নেমাটোড থাকে মাটির নিচে, এই জন্য নেমাটোডটা নিচে রাখছি। ব্যাকটেরিয়া মাটির নিচে থাকে, কিন্তু এটা উপরের দিকে লক্ষণ প্রকাশ পেতে পারে। ছত্রাক জনিত সমস্যাগুলো বেশিরভাগই মাটির উপরে হয়, মাটির নিচেও হতে পারে। ভাইরাসের কারণে সমস্যা হয়, তা উপরেই বেশিরভাগই আমরা দেখি। আর এই সকল রোগের মধ্যে প্রায় 80% রোগ হয় ছত্রাক জনিত। কত পার্সেন্ট বলছি? প্রায় 80% রোগ হয় ছত্রাক জনিত। কম বেশি হতে পারে, তো দেখা যায় যে সবচেয়ে বেশি পরিমাণ রোগ আমাদের এই কারণে হয়ে থাকে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা একটু আগাই, তাহলে আমরা দেখি এগুলো সম্পর্কে একটু বিস্তারিত। এখন আমাদের বলছিলাম যে আপনি যদি সঠিক ব্যবস্থাপনা নিতে চান, সেক্ষেত্রে জরুরি হচ্ছে আপনাকে সঠিক কারণ জানা। সেই কারণ বা সেই রোগটা আপনি কিভাবে নির্ণয় করবেন, তাই না? সেটা আমাদের জানা জরুরি। সেক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় আছে, যেগুলো আপনি যদি খেয়াল করেন, তাহলে আপনি নির্ণয় করতে পারবেন এটা আসলে কি কারণে হয়েছে। আচ্ছা, তাহলে আমরা যেমন দেখাইছিলাম আপনাদের পোকা শনাক্ত করার ক্ষেত্রে 4টা কারণ আমি দেখাইছিলাম। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, তাহলে খুব সহজে আমরা কি করতে পারবো, আমাদের সমস্যাগুলো বা পোকার আক্রমণ আমরা বুঝতে পারবো। ঠিক একই রকম ভাবে রোগের ক্ষেত্রে বিশেষ কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলো আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের রোগের কারণ। কি কি কারণগুলো সেগুলো আমি দেখাই একটু আপনাদের। আমার এখানে লেখা আছে, যেমন দেখেন এখানে পাতা যেমন ছিদ্র থাকে, পোকা দেখা যায়। এখানে কিন্তু কোনো ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়া আমরা দেখি না, এটা কিন্তু দেখা যায় না। এখানে কি দেখা যায়, এক্ষেত্রে ছত্রাকের কারণে যে ক্ষতিটা হয়ে গেল, সেই ক্ষতিটা আমরা দেখতে পারি। যেমন দেখেন পাতাটা কালো হয়ে গেছে, গাছে ঢলে পড়ে গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার ক্ষতির যে ধরন, এগুলো আমরা দেখতে পারি রোগের ক্ষেত্রে। এই জন্য 4 ধরনের লক্ষণ আমি রাখছি। এক, হয় পাতায় অথবা ফলে অথবা কাণ্ডে দাগ দেখা যাবে রোগ যদি হয়, অথবা পচা দেখা যাবে বা ঢলে পড়বে অথবা আস্তরণ করবে। তো এই 4 ধরনের লক্ষণ আপনারা যদি খেয়াল করেন, তাহলে দেখবে এগুলো হচ্ছে রোগের কারণে। কোন রোগের কারণে সেটা পরের বিষয়, আগে রোগ যে হয়েছে এগুলোর মাধ্যমে বুঝতে পারবো এগুলো হচ্ছে আমাদের রোগের লক্ষণ। আর একটু বিস্তারিত আপনাদেরকে ব্যাখ্যা করি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে কোনটা আসলে কি ধরনের। যেমন কি বলছি, পাতায় ফলে বা কাণ্ডে দাগ, এই যে দেখেন ফলের মধ্যে দাগ তৈরি হয়ে গেছে, তাই না? ফলটা এক সাইডে পচে যাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে আমাদের রোগের কারণ। পাতার মধ্যে দাগ, এই দেখেন পাতার মধ্যে দাগ দেখা গেছে, তার মানে কি এটা আমাদের রোগের কারণ। হ্যাঁ, তারপরে পচা তো বলছি, দাগ, পচা, ঢলে পড়া, এটাকে দেখাইছিলাম আগের ছবিতে, ঢলে পড়ছে। আস্তরণ, এই যে খেয়াল করেন, হ্যাঁ এইটা পাতার উপর কি হয়েছে, এটা পাউডারের মতো আস্তরণ পড়ছে। মানে এই সবগুলাই কি আমাদের রোগের কারণে হয়েছে। তবে এক একটা রোগ
এক এক রকম। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি এক ছত্রনাশক দিয়ে সকল রোগ দমন করতে পারবেন না। খেয়াল করেন, যখন এইটার জন্য যে ছত্রনাশকে কাজ করবে, এটা কিন্তু এই ছত্রনাশকে কাজ করবে না। ঠিক এটাও কিন্তু এটার সাথে কোনো রকমের মিল নাই। তার মানে এই দেখেন মরিচের আগাগুলো ঢলে মরে যাচ্ছে। মানে এক একটা রোগ এক এক রকম। কেন আপনি যদি রোগ অনুযায়ী জানেন যে আসলে এই রোগের জন্য আমার এটা দরকার, তখন কিন্তু আপনি একটা কার্যকরী ফলাফল পাবেন। এই জন্যই আমাদের শেখার বিষয়। যারা কীটনাশক বিক্রেতা ভাইরা আছেন, আপনাদের এই জায়গাটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা হয়তো দিয়ে দিচ্ছেন এটা বা ওইটা দিয়ে দিচ্ছেন, হয়তো এটাতে কাজ করে কিনা সে অনেকে আমরা বুঝি না। কিছু জিনিস আছে কমন, যেগুলো সবার ক্ষেত্রে কাজ করে, হ্যাঁ, কিন্তু যেগুলো ব্যতিক্রম, যেগুলো আসলে কথার কথা কার্বনডাজিম আছে, কার্বনডাজিম কিন্তু এই জায়গায় কাজ করবে না, মাথায় রাখতে হবে। আপনি সব জায়গায় মিশ্রটপ কাজ করবে না। এই জন্য এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে যেগুলো ব্যতিক্রমী এদের ক্ষেত্রে আমরা কোনটা স্প্রে করবো, সেগুলো ইনশাল্লাহ আজকে আপনাদের ক্লাসে আলোচনা করবো। তাহলে আজকে এই পর্যন্ত কি আলোচনা করলাম, যে আমাদের গাছের যে সমস্যা 4টা কারণে, এর মধ্যে রোগ হচ্ছে 4টা কারণে হয়, আবার রোগ হয় 4টা কারণে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কি 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 উপায়ে আমরা শনাক্ত করবো রোগ, সেটা আমি আলোচনা করছি আপনাদের। আচ্ছা, এইবার আমরা একটু ভিতরে যাই। যে আমি কি বলছিলাম যে পোকা শনাক্ত করা কেন জরুরি, সে একই রকম বিষয় যে সঠিক বালানাশক নির্বাচন করা। ঠিক এই ক্ষেত্রেও রোগের ক্ষেত্রেও একই রকম বিষয়। এক্ষেত্রেও আমাদের শনাক্ত করা জরুরি এই কারণে যে আমরা কোন বালানাশকটা কার্যকর সেটা আমরা নির্বাচন করতে যদি চাই, সেক্ষেত্রে আমাদের রোগ শনাক্ত করা জরুরি। সাধারণত একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে আপনার যে জীবাণুগুলো, হ্যাঁ, যে জীবাণুগুলো কিন্তু এক এক ভাবে আক্রমণ করে এবং এক এক জায়গায় থাকে। খেয়াল করেন, আমাদের জীবাণুগুলো যেগুলো আক্রমণ করে সেগুলো বেশিরভাগই হচ্ছে মাটি বাহিত হয়, অথবা বীজ বাহিত হয়, অথবা বায়ু এবং পানি বাহিত হয়। তার মানে খেয়াল করেন, যদি মাটি বাহিত হয় তাহলে আপনার মাটি জীবাণু মুক্ত করতে হবে। আর যদি বীজ বাহিত হয় তাহলে বীজ আমাদের জীবাণু মুক্ত করতে হবে। আর বায়ু পানি বাহিত যদি হয়, সেক্ষেত্রে কি করবেন? পানি বাহিত হলে পানি দেওয়া যাবে না। বায়ু বাহিত যদি হয় সেক্ষেত্রে কন্টাক্ট ফাঙ্গিসাইড বা যেগুলো আমাদের সংস্পর্শক জাতীয়, এগুলো আমাদের দিতে হবে। কিন্তু আমরা তো এইগুলো অনেকেই হয়তো যারা নতুন বিশেষ করে, তাই এগুলো কিছুই বুঝিও না, জানিও না। সেই জন্য আমি সহজ করে যেটা বলি, যে আমাদের যদি শুরুতে আমরা মাটি শোধন করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যা অনেক কমে যাবে। আর একটা বিষয়, মাটি বাহিত জীবাণু রোগগুলো কিন্তু সচেতন করা যায় না, কারণ জীবাণুগুলো মাটিতে থাকে। আপনি স্প্রে করতেছেন গাছের গোড়ায়, পুরো জমিতে স্প্রে করতে পারেন না, তখন কিন্তু ওই জীবাণুগুলো সবগুলো মারা সম্ভব হয় না। এই জন্য মাটি বাহিত জীবাণুগুলো খুবই ক্ষতিকর এবং খুবই মারাত্মক। ঢলে পড়া যদি আপনারা দেখেন, এখন দেখতেছেন টমেটো মরিয়ে ঢলে পড়ে যাচ্ছে, এটা কিন্তু মাটি বাহিত জীবাণুর কারণে। এই জন্য আপনার স্প্রে করলে বলে এর কোনো সমাধান নাই, কৃষক ভাইরা বলে। কারণ কি, আপনি স্প্রে করে সকল জীবাণু দমন করতে পারেন না। এই জন্য কি কাজ, এটা দমন আমাদের আগে থেকে মাটি শোধন করে নিতে হবে, তাহলে আপনার কার্যকরী ফলাফল পাবেন। আর বীজ বাহিতের জন্য কি বলি, আমরা বীজ শোধন করে নিতে বলি, যাতে আমাদের বীজের মধ্যে কোনো ধরনের জীবাণু না থাকে। কারণ আমাদের এই যে এক একটা জীবাণু এক এক ভাবে আক্রমণ করতেছে এক এক জায়গা থেকে, এই জন্য আমাদের জরুরি হচ্ছে রোগ শনাক্ত করা, আসলে কোন জীবাণুটা কোথায় থাকে, হ্যাঁ, এবং কিভাবে আক্রমণ করতেছে। সেই অনুযায়ী আমরা যদি বালানাশকটা নির্বাচন করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের রোগটা সহজে দমন করা সম্ভব হবে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা এখন ভিতরের দিকে যাই। এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, আপনাদের কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা, দু একজন বলতে পারেন চাইলে। না ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তাহলে আমি একটু সহজ চেষ্টা করতেছি, অনেকের জন্য কোনো যদি বিষয় যদি কঠিন মনে হয় সেগুলো আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আরেকবার সহজ করে বলার জন্য। আচ্ছা, তাহলে আমরা এই যে কারণগুলো দেখলাম, যে এক এক জীবাণু এক এক জায়গায় থাকে, এক এক ভাবে ক্ষতি করে, এবং এই আপনারা যখন জমিতে যাবেন তখন এই কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে সেগুলো আমি বললাম। আসলে আপনারা এগুলো খেয়াল করেন আমি জানি, তবে ওই যে আমি বলছি ব্যতিক্রমী কিছু রোগ আছে যেগুলো আসলে সহজভাবে দমন করা যায় না, সেগুলোর জন্য আমাদের এই বিষয়গুলো জানা থাকা দরকার। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি, যে আমাদের রোগগুলো ধরে ধরে আলোচনা করবো আমরা। সাধারণত যে কোনো চারা, যে কোনো ফসলের ক্ষেত্রে প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে চারা নেতায় পড়ে বা ভেঙে যায়, অথবা গোড়া চিকন হয়ে যায়, যেটাকে বলা হয় ড্যাম্পিং অফ। ইংরেজিতে বলা হয় ড্যাম্পিং অফ, তাকে আমরা বলি গোড়া পচা। এই যে গোড়া পচা, যে খেয়াল করেন কি, যে গোড়ার দিকে কি হয়ে যাচ্ছে, আমি যে দেখাচ্ছি মাউস দিয়ে, যে গোড়াগুলো কালো হয়ে গেছে। এই যে দেখেন এরকম ভেঙে পড়ে যায়, ভেঙে পড়ে যায়, গোড়াটা এরকম চিকন হয়ে যায়। অনেকে এখন কি করেন আপনারা, কোকোপিটের মধ্যে চারা তৈরি করেন, তারপরেও দেখা যায় কি হয়, এখানে গোড়াগুলো সরি চিকন হয়ে যায়। আসলে এটার কারণটা কি, ঠিক আছে না, এটা আসলে কেন হচ্ছে বা এটার জন্য কি করণীয়,
এই যে এটা আসলে অনেকগুলো জীবাণু কারণে হইতে পারে। তার মধ্যে যেমন কিছু জীবাণু নাম আমি লিখে রাখছি, এগুলোর নাম মনে রাখার দরকার নাই, আপনি জাস্ট জানার জন্য জাস্ট যে ধারণার জন্য। পিথিয়াম, রাইজোপটোনিয়া, ফাইটোপথরা, ফিউজারিয়াম, আর সবগুলোই হচ্ছে মাটি বাহিত জীবাণু। সবগুলোই হচ্ছে মাটি বাহিত জীবাণু, তার মানে এরা কি মাটিতে থাকে। আর আপনি যদি আগে থেকে যে জায়গায় লাগাইতেছেন ওটা যদি শোধন না করে নেন, তাহলে কিন্তু জীবাণুগুলো থাকবে এবং চারা হওয়ার পরই আর আক্রমণটা শুরু করে। যখন চারা নরম থাকে এবং বিশেষ করে যখন স্যাঁতসেঁতে থাকে মাটিটা, অর্থাৎ বৃষ্টি হয়ে গেছে, মাটিটা বেশি নরম, ভেজা বেশি, তখন এটা আক্রমণ শুরু করে এই জীবাণুগুলা। এই জন্য দেখবেন চারা হয়েছে সুন্দর করে, পরের দিন দেখবেন গোড়া ভেঙে পড়ে যেতেছে, চিকন হয়ে যেতেছে। তার কারণ কি? এই জীবাণুগুলো। এটা কিন্তু ছত্রাক জনিত, মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে ছত্রাক জনিত। আচ্ছা, আরো ছোট জনিত সমস্যা আছে, সেটা আমি দেখাই, তারপর আমি বলবো সমাধান কি। এই যে খেয়াল করেন, চারা তো দেখাইলাম, ওটাকে ড্যাম্পিং আপ বললাম। তার পরবর্তীতে দেখবেন যে চারা বড় হওয়ার পরেও গোড়ার দিকে এরকম কালো হয়ে যায়। এই যে দেখেন পেঁপে গাছের গোড়াটা একদম চামড়া পচে যাওয়ার মতো মনে হয়। হ্যাঁ, এটাও কিন্তু গোড়া পচা রোগ। তাহলে আমাদের আসলে করণীয় কি? সেজন্য আমরা বলি, যখন আপনার হচ্ছে চারা ছোট অবস্থায় থাকবে, রোগ হোক বা না হোক, রোগ হওয়ার আগেই আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন। সেক্ষেত্রে কি করবেন? শুরুতে সবচেয়ে ভালো হয় ট্রাইকোডার্মা আছে, এটা আপনি স্প্রে করে দিবেন। এটা আপনি স্প্রে করে দিলে তাহলে আপনার চারাকে প্রতিরোধ করবে এবং রোগ জীবাণু থেকে রক্ষা করবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। কথার কথা, কোনো কারণে যদি হয়ে যায় তখন কি করবেন, তাই না? তো সেক্ষেত্রে আমরা বলছি, সে আরো কিছু নাম রাখছি। কার্বানডিজম দিতে পারেন অল্প আক্রান্ত হয়, অথবা ম্যানকোজেব মেটালেক্সিল গ্রুপ দিতে পারেন। যদি মনে হয় যে না কার্বানডিজমের কাজ করতেছে না, তখন আপনি যাবেন এমিস্টার টপ। হ্যাঁ, তখন আপনি এমিস্টার টপ দিবেন। তো এটা হচ্ছে ট্রাইকোডার্মা হচ্ছে প্রতিরোধমূলক হিসেবে দিতে পারেন, দিবেন। আর পরবর্তীতে যদি আমার আক্রান্ত শুরু না, ট্রাইকোডার্মা হচ্ছে না, তখন আমরা কার্বনডাইজমে যাবো। কার্বনডাইজম যদি ফেল মারে বা অথবা ম্যানকোজেব মেটালেক্সিল যে কোনোটা দিলেও হবে, তখন আমরা বেশি হয়ে গেলে এমিস্টার টপে যাবেন। এই জন্য আমি ধাপে ধাপে রাখছি যে ছোট অবস্থায় রাসায়নিক কীটনাশক, রাসায়নিক যে ছত্রাকনাশক গুলো পাওয়ারফুলটা শুরুতে না দিলে ভালো হয়। এই জন্য শুরুতে আমরা যেটা বলি কার্বনডাইজিমটা অথবা ম্যানকোজেব মেটালেক্সিল দিতে। তাও যদি কাজ না করে দেন, আপনার কোনটা দিবেন সবই প্রশ্ন থাকতে পারে আপনার, সেজন্য সেটাও লিখে দিয়েছি। তখন আপনার এমিস্টারটাও দিতে পারেন, এটা ভালো কাজ করে। তাহলে আমরা গোড়া পচা সম্পর্কে জানলাম যে গোড়া পচা সমস্যা কখন দেখা যায়, এটার জন্য আমাদের কি করণীয়, এটা আমরা আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনারা অনেকেই হয়তো এই ধরনের ব্যবস্থাগুলো আপনারা এগুলো নিয়ে থাকেন, এগুলো স্প্রেও করেন আমি জানি। তারপর যারা নতুন আছেন তাদের জন্য আসলে লিখে দেওয়া, যাতে আমরা সঠিক সময় ব্যবস্থাটা নিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের সমস্যা গেল, যে আমরা দেখাইলাম। গোড়া পচা নিয়ে একটু প্রশ্ন। যে কি আরেকবার যদি বলেন। যে গোড়া পচাটা, ওই যে আপনি টাইকোডার্মা এগুলোর কথা বললেন, যেমন এই রিসেন্টলি 2 দিন আগে আমি টাইকোডার্মা দিয়ে শোধন করলাম, টাইকোডার্মা মাটির সাথে মিক্স করে তারপর বীজ চারা লাগাইলাম। তারপর ওই যে ডাম্পিং অফ শশা গাছের আমার সবগুলো মারা গেছে, 2-1টা গাছ আছে, পরে এইগুলো পালাই দিছে, এখনো আছে এই আচ্ছা, অবস্থা। এই বিষয়টা আমি বলি, দুইটা বিষয় এখানে আছে। এক নম্বর হচ্ছে যে আপনার মাটি ট্রাইকোডার্মা দিয়ে সকল জীবাণু, ট্রাইকোডার্মা কিন্তু জীবাণু শোধনের কথা বলিনি আমি, আমি বলছি প্রতিরোধমূলক হিসেবে গাছের চারা হওয়ার পরবর্তীতে ট্রাইকোডার্মা স্প্রে করতে। আপনার এখানে যদি জীবাণু আগে থেকে ব্যাকটেরিয়া থাকে, ট্রাইকোডার্মা দিয়ে তো ব্যাকটেরিয়া দমন করা যায় না সবগুলো, তাই না? এদের মাটি শোধনের কিছু স্পেশাল প্রসেস আছে, যেগুলো দিলে আপনার মাটি শোধন করা যাবে। যেমন আপনার যদি মাটিতে আগে থেকে অনেক জীবাণু আছে, যে কারণে আপনি ট্রাইকোডার্মা দিয়েছেন, এতে কোনো লাভ হয় নাই। আর ট্রাইকোডার্মার কোয়ালিটি আছে। হ্যাঁ, বাংলাদেশ এখন বাজারে অনেক ধরনের ট্রাইকোডার্মা পাওয়া যায়, আসলে কতটুকু কার্যকরী, কতটা ভালো, সেটা একটা বিষয়। সেজন্য আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভালো মানের ট্রাইকোডার্মা ব্যবহার করা আর মাটি শোধন করা। শুধু ট্রাইকোডার্মা দিয়ে মাটি শোধন কিন্তু হয় না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি আর প্রশ্ন নিব আপনাদের, আমি একটু আগাই, তারপর আপনাদের প্রশ্ন নিব ইনশাল্লাহ। আপনি একটু চাইলে নোট করে লিখে রাখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমি আহ, এখানে এগুলো কথা বলছিলাম আমি যে কথা শুনবো আপনাদের, একটু আমি আগাই, তারপরে মনে হয় বলে ভালো হয়, কারণ এর আগে অনেক প্রশ্ন অনেকে বলেছে যে ট্রেনিং শুরুর মাঝখানে এগুলো বলে অনেকে বিরক্তি হয়। হ্যাঁ, আমরা একটু সময় পরে দিব তো আপনাদের, তখন। এটা ভুলে যাব আমরা সাবজেক্টে চলে গেলে। আচ্ছা, বলেন বলেন। আচ্ছা, আপনি যেটা বলেছিলেন যে আমরা হচ্ছে যে ট্রাইকোডার্মা দিয়ে যখন শোধন করছি, তারপরে আমাদের ডাম্পিং অফ হয়ে যাচ্ছে, তো এরপর হ্যাঁ, মাটি শোধনের প্রক্রিয়া বলেছিলেন যে আলাদাভাবে মাটি শোধন করতে। অ্যাকচুয়াল যে এই প্রক্রিয়াটা যদি স্পেসিফিক আমাদের জন্য একটু বলতেন, সকলের উপকার হতো। আচ্ছা, ঠিক আছে, এটা এটা আমি শেষের দিকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি যে সিকোয়েন্স এটা বলার আগাই, তারপর ইনশাল্লাহ আপনাদের যে যেটা প্রশ্ন হবে সেটা আমি ব্যাখ্যা করবো। আচ্ছা, যেটা বলছিলাম পাতায় দাগ। হ্যাঁ, পাতার যে দাগ হয়, পাতার দাগের জীবাণু কিন্তু এক এক ধরনের জীবাণুর কারণে হয়। তো এখানে দেখায়
এই যে একটা যে দাগ আছে, হ্যাঁ, এই দাগে দেখে পাতার মাঝখান সাদা হয়ে গেছে, এটা এক ধরনের পাতার দাগের সমস্যা, জীবাণুর কারণে হয়েছে। আর এখানে খেয়াল করেন, এটা কিন্তু পাতার এক সাইড দিয়ে হচ্ছে পড়ে গেছে, হ্যাঁ, বা এরকম গোল গোল দাগ হয়ে গেছে, এটা আরেক ধরনের জীবাণুর কারণে। এই দাগটা আবার এই দাগে মিল আছে, হ্যাঁ, এটা আরেক ধরনের কারণে। এটা আবার দেখবেন বাঁধাকপির ক্ষেত্রে দেখবেন এরকম দাগ হয়ে গেছে। তার মানে এই যে দাগ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এক ধরনের না। আমরা এটা বলা, এখানে ডাক্তার নিয়ে আপনারা তো সবাই দেখছেন এগুলা, তারপরে কেন আলোচনা করতেছি, এটা কারণে এটাই উদ্দেশ্য যে আমাদের এক একটা দাগ দাগ এক এক ধরনের জীবাণুর কারণে, ওই জীবাণুর জন্য আলাদাভাবে কি আছে, ছত্রনাশক আছে। এটা বোঝানোর জন্য মূলত এটা রাখা। যেমন এখানে যে আমি দেখাই, এই যে প্রথম যে দাগটা দেখতে পাচ্ছেন, পুঁই শাকের পাতা দেখা যায়, এটা অন্যান্য ক্ষেত্রে দেখা যায়, এটা পাতার মাঝখানে ছিদ্র হয়ে যায়, এটাকে বলা হয় সার্কোস্পোরা লিফ স্পট। এই সার্কোস্পোরা লিফ স্পট মানে পাতার মাঝখানে সাদা হয়ে যাবে, পাতাটা ছিঁড়ে যাবে, পাতার মাঝখানে একদম ফোঁটা হয়ে যাবে, এটা কিন্তু। বাকিগুলো কিন্তু এটা হয় না, এগুলো হচ্ছে অল্টারনারিয়া কারণে হয়। এক ধরনের জীবাণুর নাম হচ্ছে অল্টারনারিয়া। সো এই অল্টারনারিয়া জীবাণুর ক্ষেত্রে আমরা কিন্তু সার্কোস্পোরার যে ছত্রনাশক দিয়ে কাজ হয়, এই ক্ষেত্রে কিন্তু ওটা আমরা দেই না, এক্ষেত্রে আলাদা একটা ছত্রনাশক দিই। বিশেষ করে আমরা যারা দেখি অল্টারনারিয়া জীবাণুর ক্ষেত্রে ইপ্রোডিয়ন গ্রুপটা খুবই পরিচিত একটা নাম, যেটা আমরা বলে থাকি রোব্রাল। হ্যাঁ, রোব্রাল নামে অনেকে বেশি চিনে থাকবে আপনারা। সো এই রোব্রাল হচ্ছে ইপ্রোডিয়ন গ্রুপ, কারণ এই অল্টারনারিয়া যে জীবাণুটা আছে এটার জন্য খুব ভালো কাজ করে। তো এখন আস্তে আস্তে আরো আসছে, যেমন ডাইফেনোকোনাজল, অ্যাজোস্ট্রোবিন, এটাও কিন্তু অল্টারনারিয়ার জন্য কাজ করে। তার মানে আমরা যদি এই অল্টারনারিয়া জনিত সমস্যা দেখি, যেমন এটা সরিষা ক্ষেত পাতা, সামনে সরিষা লাগাবে, কদিন পরে আপনারা লাগাবেন, হয়তো অনেকে আছেন, দেখবেন এটা সমস্যা দেখা যায়। বাঁধাকপির ক্ষেত্রে দেখবেন এরকম দাগ হয়ে যায়। এটা চেনার একটা উপায় আছে, উপায়টা কি খেয়াল করেন, এটা এরকম গোলাকৃতি দাগ তৈরি হবে, হ্যাঁ, যেটাকে বলা হয় ইংলিশে বলে কনসেন্ট্রেটেড রিং। বাংলায় যদি আমি সহজভাবে বলি, মানে এরকম গোলাকার দাগ হবে। এই যে খেয়াল করেন, এটা সরিষার পাতা, আপনারা চাইলে 2 আঙ্গুল দিয়ে বড় করতে পারেন স্লাইডটাকে আপনারা, এটা করা যায় গুগল মিটে। এখানে দেখবেন এরকম গোল হয়ে গেছে, মাঝখানে কালো হয়ে গেছে। তো এই যে এখানে রিং এর মতো দেখা যাবে, হ্যাঁ, এটা হচ্ছে অল্টারনারিয়ার জীবাণু একটা লক্ষণ। এই ক্ষেত্রে আপনারা কি করবেন, ইপ্রোডিয়ন যুক্ত ছত্রনাশক গুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো ফলাফল পাবেন। আর যদি ইপ্রোডিয়ন না পাওয়া যায়, সেক্ষেত্রে অ্যাজোসিস্ট্রোবিন, ডাইফেনোকোনাজলও এটার জন্য কাজ করে। তাহলে আমি বুঝতে পারছি যে আসলে অল্টারনারিয়া জনিত যদি সমস্যাগুলো হয়, বিশেষ করে সরিষার ক্ষেত্রে হয়, আমাদের আলুর ক্ষেত্রে হয়, সরি, হ্যাঁ, আলুর ক্ষেত্রে হয়, এবং হচ্ছে আমাদের বাঁধাকপির ক্ষেত্রে খুব বেশি দেখা যায়। অনেক ক্ষেত্রে হয়, কিন্তু এইগুলো আমাদের ফসলের ক্ষেত্রে বেশি দেখা যায়। তো এই ক্ষেত্রে আমরা কি দিব সেটা বলে দিলাম। আর সার্কোস্পোরা, হ্যাঁ, এটা আমরা দুইটা ক্ষেত্রে দেখবো। একটা হচ্ছে পুঁই শাকের পাতা, এটার জন্য কিন্তু আমরা বিক্রি করতে, যারা পুঁই শাক লাগাই, দেখবেন এটা খুব কমন একটা সমস্যা, আর দেখতেও খারাপ লাগে। হ্যাঁ, সো এই জন্য আমরা কি করতে পারি, এই জন্য প্রাথমিকভাবে বলা যায় যে কার্বনডাইজম দিলে মোটামুটি চলে যায়। থার্গোস্পোরা লিসফোর্ড এই কার্বনডাইজমে কাজ করে, যেহেতু কার্বনডাইজম আপনাদের সবাই পরিচিত একটা নাম, সেজন্য এটাই রাখছি যে এটা দিলে আপনাদের এই রোগটা দমন হয়ে যাবে। তার মানে কিন্তু অর্ডিনারির ক্ষেত্রে অন্যান্য গ্রুপগুলো ব্যবহার করা ভালো, সেগুলো আমি বলে দিলাম। এর বাইরে অনেক নাম আছে, সবগুলো নাম তো আসলে মনে রাখা সম্ভব না, মনে রাখা বা সেগুলো থাকবেও না। সেজন্য আমি আপনাদের যেগুলো কার্যকরী কিছু নাম আমি বলে দিচ্ছি, যাতে এগুলো সহজে মনে রাখতে পারেন এবং আপনারা প্রয়োগ করতে পারেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম সার্কোস্পোরা, এই সার্কোস্পোরার সাথে একটা মিল আছে, সেটা হচ্ছে কলা গাছের ক্ষেত্রে। দেখবেন ওইখানে যেমন লক্ষণ দেখা গেছে, বলছি যে সাইড দিয়ে কি হবে, কালো হবে, মাঝখানে সাদা হবে। এখানে দেখেন ঠিক একই রকম কলা গাছের লক্ষণ দেখা যাচ্ছে, এবং চোখের মতো হয়ে গেছে, হ্যাঁ, অনেকটা চোখের মতো, যেটাকে বলা হয় সিকাডোকা রোগ, সিগা টোকা রোগ। হ্যাঁ, কলা গাছের ক্ষেত্রে হয়। এছাড়া আটটা রোগ আছে কলা গাছের ক্ষেত্রে, সেটাকে বলা হয় করডানা। এর রোগ হচ্ছে করডা, এটা অনেকটা একই রকম। পার্থক্যটা যদি খেয়াল করেন, এই গাছে কি পার্থক্য, পার্থক্যটা হচ্ছে এখানে সাদা হয়ে যায়, এখানে কিন্তু সাদা হয় না। এখানে কি হয়, ধূসর আকৃতির, যেটাকে বাদামি দাগ অনেকটা দেখা যাচ্ছে, এবং এখানে অনেকটা হলুদ ভাব খুব স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু এরকম হলুদ দাগ দেখা যায় না। এটা কি কালার, অনেকটা কালো কালার, ঠিক না, বাদামি টাইপ অনেকটা। এটা হচ্ছে দুইটা রোগের পার্থক্য। এটা হচ্ছে করডানা, আর এটা হচ্ছে যে আপনার কি সিকা ডোকা, সিগা টোকা। এই দুইটা জিনিস আসলে পার্থক্য রাখছি বোঝানোর জন্য, যে পাতা, এগুলো কিন্তু পাতায় দাগ, কিন্তু আগের পাতায় দাগ আর এই পাতার দাগে কিন্তু মিল নাই। সার্কোস্পোরার সাথে মিল আছে, কিন্তু এই সিগা টোকা রোগটা দমন করা কিন্তু কঠিন। আমি এই প্রথমে যেটা বলছি যে করডানা রোগটা হচ্ছে স্পর্শক জাতীয় হলে ভালো হয়। সেক্ষেত্রে আমরা দেখা মাত্র যদি ম্যানকোজেব গুলো স্প্রে করি, হ্যাঁ, তাহলে শুরুতে তার প্রতিরোধ হিসেবে কাজ করবে। পরবর্তীতে আমরা যদি যে আক্রমণ বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা চাইলে অন্যগুলো দিতে পারবো, সিস্টেম দিতে পারবো, কিন্তু প্রতিরোধ হিসেবে বলা হয় ম্যানকোজেব দিতে।
এছাড়া আমরা চাইলে, যেটা আমি এর আগে লিখছিলাম, যে আপনার এমস্টেটপ বা হচ্ছে আপনার যেটা হচ্ছে পরিচিত যেটা ডাইফেনকোনাজল গ্রুপ বলতেছি, এগুলো কিন্তু ব্রড স্পেকট্রাম, মানে এগুলো বিভিন্ন ক্ষেত্রেও কাজ করে। এগুলো আপনারা স্প্রে দিলে এই ক্ষেত্রে কাজ করবে, তবে ভালো যেটা বলা হয় শুরুতে ম্যানকোজেবটা, যেহেতু ম্যানকোজেব অথবা প্রোপেনেব এগুলো প্রতিরোধমূলক হিসেবে কাজ করে, সেক্ষেত্রে ভালো হয়। আর সিগারেট যে রোগটা আছে, সেক্ষেত্রে কার্বনিজমটা আসলে ডে বাই ডে পরিবর্তন চলে আসছে। সে সময় কার্বনিজম আমরা দিতে বলতাম, কিন্তু কোনো কারণে শুরুতে যদি অল্প হয় সেক্ষেত্রে কার্বনিজম দিতে পারেন, কিন্তু যখন বেশি হয়ে যাবে সেক্ষেত্রে কার্বনিজমের কাজ করবে না। সেক্ষেত্রে আমরা কি দিব তাহলে? সেক্ষেত্রে আমাদের কলা গাছের ক্ষেত্রে, কলা চাষে বেশি ব্যবহার করে থাকে দুইটা জিনিস, যেটা আমরা নিজেদের আমাদের জমি আছে সেখানে ব্যবহার করি। সেটা হচ্ছে যে প্রোপিকোনাজল গ্রুপ এবং আপনার সিলেট প্লাস। দেখবেন সিলেট প্লাসটার নামটা বেশিরভাগ অনেক জায়গায় অন্যরকম হতে পারে, তো এই নামটা আমি বেশি কলা গাছে বেশি ব্যবহার করতে দেখি আমি চাষিদের আমাদের। এটা ব্যবহার করার কারণ হচ্ছে এটা বেশি কার্যকরী, সিলেট প্লাস। আপনারা দেখবেন, তার মানে আমরা যখন এটা বেশি হয়ে যাবে, তখন আমরা যদি এই দুইটা যখন বেশি হয়ে যাবে, তখন আমরা কি বলছি, একটা হচ্ছে প্রোপিকোনাজল গ্রুপ, আরেকটা নাম বলছি সিলেট প্লাস, যেটার মধ্যে আছে আপনার টেবুকোনাজল আর অ্যাজোসিস্ট্রোবিন। হ্যাঁ, অন্য কোম্পানির হতে পারে, বাট এই জিনিসটার ফলাফল খুব ভালো, এই জন্য এই নামটা সরাসরি বলে দিলাম আর কি। এটা যদি আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে যে, মানে এটা যদি অন্য কোনো কোম্পানির হতে পারে, গ্রুপ নাম হচ্ছে অ্যাজোসিস্ট্রোবিন আর টেবুকোনাজল, তাহলে সিগারেটের রোগের ক্ষেত্রে ভালো কাজ করে। তাহলে এত আমরা প্রথমে আলোচনা করলাম গোড়া পচা নিয়ে, এরপর আলোচনা করলাম আমরা পাতায় দাগ নিয়ে। তাহলে আশা করি দুইটা সমস্যার সবার সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর সমস্যা হলে নোট করে রাখে, আমি একটু পর আপনাদের কাছে আসবো। যেটা এক ভাই প্রশ্ন করেছেন সেটা আমি মাঝখানে বলবো ইনশাল্লাহ। আচ্ছা, 8টা দাগ আছে পাতার মধ্যে, পাতার দাগ না, এটা আসলে পাতা পচা। যারা সামনে আপনাদের যারা আলু চাষাবাদ করবেন তাদের ক্ষেত্রে খুবই সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ এটা আলু গাছের কমন একটা সমস্যা, মানে হবেই হবে, এরকম কোনো সিজন নাই যেটা হয় না, কম বেশি হয়, হতে পারে। আর সবচেয়ে মারাত্মক, আলু গাছে দেখবেন দুই ধরনের সমস্যা দেখা দেয়, একটা হচ্ছে বলা হয় আগাম ধসা, আর হচ্ছে নাভি ধসা। পার্থক্যটা আসলে কোথায়? পার্থক্যটা হচ্ছে যে যখন নাভি ধসা হবে, তখন এই যে খেয়াল করেন, এই যে যেটাকে ইংরেজিতে বলা হয় লেড ব্লাইট, পাতার এক পাশ থেকে ভিতরের দিকে আস্তে আস্তে পচে যাবে। এটা কি হবে? পাতার এক পাশ থেকে আস্তে আস্তে ভিতরের দিকে পচে যাবে। হ্যাঁ, এটাকে বলা হয় লেড ব্লাইট। আর্লি ব্লাইট যদি হয়, ওই যে আমি দেখাইছিলাম অল্টারনারিয়া জীবাণুটা দেখাইছিলাম, এটা হয় এক ধরনের জীবাণুর কারণে, হ্যাঁ, যেটাকে বলা হয় ফাইটোপথরা জীবাণুর কারণে, কিন্তু এটা হয় আবার আরেক ধরনের জীবাণু, যেটাকে বলা হয় অল্টারনারিয়া। ওই আমি দেখাইছিলাম আপনাদের যে আর্লি ব্লাইট। সো আমি আর্লি ব্লাইট দেখাইছি আপনাদের, এটার জন্য কোন ধরনের জীবাণু, কোন ধরনের হচ্ছে ছত্রাকনাশক দিতে হয়, প্রোটিন দিতে হয়, কিন্তু এখানে আরো কিছু আছে যেটা আলুর ক্ষেত্রে কাজ করে, অন্য গ্রুপে কাজ করে। বিশেষ করে আমাদের সমস্যা বেশি হয় লেড ব্লাইটের কারণে, যেটাকে বলা হয় নাভি দশা। তো এই কারণে পার্থক্য জানা রাখা জরুরি, যে আমাদের লেড ব্লাইট যদিও বলা হয় লেড মানে নাভি, কিন্তু এটা হয় আগে, এটা আলুর ক্ষেত্রে হয় আগেই দেখা যায়, বিশেষ করে নভেম্বরের শেষে, ডিসেম্বর জানুয়ারিতে এটা কিন্তু আমরা খুব দেখি, বিশেষ আমরা দেখি। এবং এটা এতটাই মারাত্মক যে আমরা যদি কোনো কারণে মানে আবহাওয়া অনুকূলে থাকে, তখন দেখবেন 2-3 দিনের মধ্যে পুরো জমি শেষ। তার মানে হচ্ছে যে পুরো জমি শেষ হয়ে যাবে আমরা যদি 2-3 দিনের মধ্যে ব্যবস্থা নিতে না পারি, এতটাই মারাত্মক। এই জন্য আমাদের হচ্ছে যে যখন আবহাওয়া অনুকূলে থাকবে, সে অবস্থায় আমাদের হচ্ছে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে প্রতিরোধমূলক ব্যবস্থা। সেক্ষেত্রে আমরা কি করি, যে আমাদের আবহাওয়া অনুকূলে থাকলে আমরা এমনি আগে থেকে, যারা আলু চাষাবাদ করেন তারা কিন্তু জানেন যে 5 থেকে 7 দিন পর পর ম্যানগোজেব বা প্রোপিনার দিতে বলি। যখন আমার আবহাওয়াটা বিশেষ করে তাপমাত্রা 20-25 ডিগ্রি নিচে চলে আসবে, তখন দেখা যায় আমাদের কি বলা হয়, যে আপনারা ম্যানগোজেব তো দিবেন, সাথে সাথে সিস্টেমিকও দিবেন, যাতে আমাদের আক্রমণ করতে না পারে। এটা একটা মারাত্মক বিষয়। এবং সেই ক্ষেত্রে আরো কিছু গ্রুপ আছে, আমরা আপনাদের প্রশ্ন করতে পারবেন যে আসলে তাহলে কি কি কার্যকরী ব্যবস্থা নিব। যদি আজকে হচ্ছে আলো রূপ পরিচিতি, কিন্তু আপনাদের এই নিশ্চয় অনেক প্রশ্ন থাকে, সেজন্য আমি সেটাও বলে দিব যে আসলে আমাদের আলোর পচার জন্য আমরা আসলে কি কি নিতে পারি। ঠিক না? ঠিক আছে। আচ্ছা, কিন্তু কিন্তু এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের রোগ চেনা, যে আমাদের কোনটা কোন ধরনের রোগ। একটা হচ্ছে আগাম দশা, একটা হচ্ছে নাভি দশা। দেখবেন এই ক্ষেত্রে হচ্ছে যে ম্যানকোজেব সাইমোক্সানিল, ম্যানকোজেব ডাইমেথোমর্ফ, আপনার এই গ্রুপের নামগুলো পরিচিত নাও থাকতে পারে, আমরা অনেকে আছেনও জানি। এগুলোর যে বাণিজ্যিক নাম সেগুলো আপনারা অনেকে চেনেন, বিশেষ করে যেমন অ্যাক্রোবেট এমজেড, এটা অনেক আগে থেকে ব্যবহার করা হয় আলু চাষীদের ক্ষেত্রে, এটা খুবই কমন একটা প্রোডাক্ট, যেটা লাগবেই অনেকটা। হ্যাঁ, আর অনেকগুলো নাম চলে আসছে। তো ম্যানকোজেব সাইমোক্সানিল অথবা ম্যানকোজেব ডাইমেথোমর্ফ রোগ দেখা মাত্র আমাদের অবশ্যই দিতে হবে।
এটা মিস করা যায়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং ওই অবস্থায় পানি না দেওয়া, পানি বন্ধ রাখতে হবে, পানি দেওয়া যাবে না। যখন আপনি এই রোগটা দেখা যাবে তখন পানি দেওয়া যাবে না, পানি, এটা একটু বিষয় মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের ওই যেটা বললাম যে আগে থেকে অনুকূলে আসলে রোগ না দেখা দিলেও ম্যানকোজেব স্প্রে করবেন। রোগ যদি একটা দেখা শুরু হয়ে যায় বা আবহাওয়া অনুকূলে থাকে, ওই অবস্থায় আমরা কি করব, কন্টাক্ট এবং সিস্টেমিক। ম্যানকোজেব হচ্ছে কন্টাক্ট, এবং ডাইমেথোমর বা সাইমোক্সানিল এগুলো কিন্তু কি সিস্টেমিক, মানে আমাদের যাতে উপরে দিয়েও প্রতিরোধ করে, ভিতরে জীবাণু থাকলেও তাকেও মেরে ফেলে। এই জন্য এই যে গ্রুপের জীবাণু, গ্রুপের ছত্রাকনাশক গুলো আপনাদের স্প্রে করতে হবে। তাহলে আমরা পাতায় দাগ নিয়ে যত আলোচনা করলাম, সবাই আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, যদি কারোর এ পর্যন্ত প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আর সম্ভবত যে ভাই প্রশ্ন করেছিলেন আমি এটা উত্তর দিচ্ছি। তার আগে কিন্তু একটু প্রশ্ন নিয়ে নেই, যদি যে পর্যন্ত আলোচনা করলাম এই পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের। স্যার আর্লি ব্লাইট এবং লেট ব্লাইটটাকে আমরা কিভাবে বুঝতে পারবো যদি আরেকবার বলে দিতেন স্যার। আচ্ছা, এই জন্য আমি দেখাইছি। হ্যাঁ, সাধারণত এই যে এই লক্ষণ, উপরের পাতা দুইটাই, নিচের পাতা এটা, দুইটা লক্ষণই হচ্ছে লেট ব্লাইট, নাভি দশা। এটাই বেশিরভাগ আমাদের দেখা দেয় এবং এটাতেই সবচেয়ে বেশি ক্ষতি হয়। এর লক্ষণ চেনার উপায় হচ্ছে পাতার এক পাশ থেকে ভিতরের দিকে পচা শুরু হবে। কিন্তু আর্লি ব্লাইটের ক্ষেত্রে এরকম লক্ষণ দেখা যাবে না, পাতার মাঝখানে গোল গোল দাগ দেখা যাবে, এবং পাতার এটা পিছনের সাইডে সাদা আবরণ দেখতে পাবেন, তুলার মতো একটা সাদা সাদা ভাব চলে আসবে এবং ভেজা শেষটিতে দেখা যাবে। তাহলে বুঝবেন এটা হচ্ছে কি লেট ব্লাইট। এই যে খেয়াল করেন যে একদম পচে যাবে, এটা কিন্তু একদম পচে যাচ্ছে। হ্যাঁ, একদম দেখেন আগার অংশ পচে যাচ্ছে এবং এতটা মারাত্মক। কিন্তু এটা আর্লি ব্লাইটের ক্ষেত্রে এরকম পচবে না, এবং পাতায় দাগ থাকবে। এটাই হচ্ছে মূল পার্থক্য। বুঝতে পেরেছেন কি ভাই? জি স্যার। আচ্ছা, অ্যানথ্রাকনোসের সাথে কি এটা কোনো মিল আছে কিনা? অ্যানথ্রাকনোসটা আমি পরবর্তীতে যাচ্ছি, আশা করি সেখানে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কলার যে পানামা রোগের কথাটা বলা হয় নাই, সিগারেটোকা রোগের কথা বলা হয়েছে, পানামা রোগের কি কোনো চিকিৎসা আছে? পানামা রোগটা আইনে যেহেতু পাতার সমস্যা নিয়ে বলতেছিলাম, সে কারণে আসলে দেখাচ্ছিলাম যে কলার সিগারেটোকা রোগ আর কর্ডানা রোগটার মধ্যে মিল আছে। আর সার্কোস্পোরার কারণে জীবাণুটা হয় সেটা আমি দেখাইছি, যে পাতার যে দাগ রোগ, যে রোগগুলো হয় সেটা আমি দেখাইছি। পানামা রোগটা একটু আলাদা। আচ্ছা, যে ভাই প্রশ্ন করেছিলেন সম্ভবত ই ভাই, ভাই নামটা ভুলে গেছি, ভাই যেটা বলতেছিলেন মাটি শোধনের যে বিষয়টা, আচ্ছা ওইটা আমি বলি। যে বা যে ভাই ভুক্তভোগী বলতেছিলেন যে ভাই সবই করছি তারপরে ওইরকম হচ্ছে, সাধারণত দেখা যায় মাটি বাহিত জীবাণুগুলো মাটিতে থাকে, এগুলো আসলে দমন করা যায় না খুব সহজে। আমরা স্বাভাবিক স্প্রে বা ট্রাইকোডার্মা দমন করতে পারি না যদি বেশি পরিমাণে থাকে। এজন্য বলা হয়, যেটা আমরা আসলে মানি না, বললেও আপনারা অনেকে মানবেন না, যে এগুলোর ক্ষেত্রে যে সাইন্টিফিক বা বৈজ্ঞানিক যে ব্যাখ্যা বা বৈজ্ঞানিক যে নির্দেশনা, যে একটা যে জমিগুলো, সরি যে জীবাণুগুলো ফিউজারিয়াম, হ্যাঁ আমি দেখাইছি একটু আগে, ফাইটোপথরা, পিথিয়াম, বিশেষ করে ফিউজারিয়াম সবচেয়ে বেশি মারাত্মক, এটা কিন্তু মাটিতে লুকিয়ে থাকে এবং এগুলোর জীবাণুগুলো মাটিতে সুপ্ত অবস্থায় দীর্ঘদিন থাকতে পারে। তার মানে আপনি যদি ওই একই ফসল ওই জমিতে বারবার করেন, তাহলে এগুলো আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবেই। আমরা যদি এই কথা বলি আপনাদের, আপনারা মানবেন না, ভাই এটা সুযোগ নেই আমাদের। কিন্তু যদি আপনাকে দমন করতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের অন্তত, যেটা বলা হয় 2 বছর কমপক্ষে গবেষণা না করা, সেটা মানবেন না। আমি সেজন্য আমাদের অন্তত পরামর্শ থাকে একটা, অন্তত 6 মাস অন্য একটা ফসল করেন, পারলে সেখানে সরিষা লাগান। কারণ সরিষা, ভুট্টা, সয়াবিন এগুলো কিন্তু অন্য ধরনের ফসল, যে কারণে দেখবা এগুলোর ভিতরে একটা ইফেক্টও আছে। সরিষা লাগাইলে বা তিসি লাগাইলে, তিল লাগাইলে এগুলো কিন্তু কি হয়, জীবাণুগুলো মাটিতে থাকতে পারে না, তখন কিন্তু সরে যায়। কিন্তু এই জিনিসটা আমরা করতে চাই না। আমরা বলি ভাই জমি ফেলে দেওয়ার সুযোগ নাই, কিন্তু কি দেখেন একটা ফসল লাগাইছেন। আমাদের একটা প্রজেক্টের ছিল এক ভাইয়ের, আমাদের ট্রেনিং এর একজন, উনি বলতেছিল ভাই আমার চারা অবস্থায় শশা সব গাছ শেষ, অনেক কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করছি, কোনো গাছ হয়নি। কারণ কি, এই উইল্টিং যেটাকে আমরা বলি ধরে পড়া রোগ, ফিউজেরিয়াম যদি হয়, এটা দমন করা খুবই কষ্টকর এবং দমন করা যায় না যখন ছড়ায় পড়ে একবার। আর অনুকূল আবহাওয়া যখন হয়ে যায় তখন দমন করা যায় না। এই জন্য বলা হয় যে এগুলো আসলে হওয়ার পর দমন করা কঠিন, সেজন্য টাকা নষ্ট। তাহলে আমাদের কি করণীয়, সেই জন্য আমরা বলি যে আপনার যদি প্রথম কথা চেষ্টা করবেন ওইখানে ওই ধরনের ফসল না করতে, ওই পরিবর্তন করে অন্যটা ফসল করেন, তাহলে এই সমস্যা কম হবে। 1 নম্বর পরামর্শ। 2 নম্বর পরামর্শ, যে জায়গায় ঢুলে পড়া বেশি দেখা যায় সে জায়গায় আপনারা অবশ্যই ব্লিচিং পাউডার ব্যবহার করবেন, ব্লিচিং পাউডার ব্যবহার করে মাটি শোধন করবেন। এটা হচ্ছে দ্বিতীয়ত কাজ। আর ব্লিচিং পাউডার দেওয়ার পরবর্তীতে আপনারা যদি হচ্ছে ব্লিচিং পাউডার দিলে কিন্তু আমাদের উপকারী জীবাণু মারা যেতে পারে, ঠিক আছে না? যেহেতু আমাদের উপায় থাকে না, ওই জায়গায় আমাদের স্বাভাবিক যে পদ্ধতিগুলো অনুসরণ করি এগুলো মাটি শোধন করা হবে না আসলে 100%।
যেহেতু ব্লিচিং পাউডার সহজীবনে মেরে ফেলে, সেক্ষেত্রে আমাদের মাটির উর্বরতা বাড়াইতে হবে। সেক্ষেত্রে আমরা বলি যে এক্ষেত্রে আপনারা পরবর্তীতে উপকারী জীবাণু সমৃদ্ধ আপনারা জীবাণু দিয়ে জৈব সারতে মিশিয়ে জমিতে ছিটাই দিবেন, যাতে মাটির উর্বরতা বাড়ে, পাশাপাশি উপকারী জীবাণুর সংখ্যা বেড়ে। সেক্ষেত্রে আমাদের একটা প্যাকেজ আছে সয়েল বুস্টার, আমরা যেটা বলে থাকি। এটা কয়েক ধরনের জীবাণু দিয়ে একটা প্যাকেজ করা হয়েছে মাটি শোধনের জন্য, যে এটা যাতে আমাদের উপকারী জীবাণুর সংখ্যাও বাড়ে, পাশাপাশি আমাদের মাটির উর্বরতাটা বাড়ায়। এই জন্য এটা হচ্ছে তৃতীয় পদ্ধতি, তৃতীয় নম্বর কাজ। এক নম্বর কাজ আপনার চেষ্টা করবেন যদি ওই ফসলটা, যেন শশা যদি লাগান, যেটাকে বলা হয় শশা জাতীয় যে ফসলগুলো আছে, সেগুলো এই সমস্যা বেশি দেখা যায়। শশা, করলা, আপনার তরমুজ এবং বেগুন, টমেটো ক্ষেত্রেও দেখা যায়। এই ধরনের সমস্যাগুলো আপনি না করে, যেমন সামনে সরিষার সময় আসতেছে, সরিষা লাগাই দেন, 3 মাস সরিষা হবে, তারপর আপনি দেখবেন সমস্যা অনেক কমে যাবে। আপনি মনে করেন যে না আমার করতেই হবে, সেক্ষেত্রে উপায় নেই আর কোনো, তখন আপনি কি করবেন, ব্লিচিং পাউডার দিয়ে কমপক্ষে 15 থেকে কমপক্ষে 20 দিন, যত বেশি দিন রাখতে পারেন তত ভালো। ব্লিচিং পাউডার দিয়ে বিঘা প্রতি 2 থেকে 3 কেজি দিয়ে চার দিয়ে পানি দিয়ে রেখে দেন। 20-25 দিন পরে যখন এটা থাকবে, তখন চার দিয়ে আবার ঠিকঠাক সুন্দর সার দিয়ে জৈব সার বেশি পরিমাণে দিবেন অবশ্যই ব্লিচিং পাউডার দিলে। তার পরবর্তী ফসল লাগান, ইনশাল্লাহ আশা করা যায় আগের তুলনায় আক্রমণ অনেক কমে যাবে। কিন্তু সবচেয়ে ভালো পদ্ধতি কিন্তু এটাই, ফসল পরিবর্তন করা। যে ভাই প্রশ্ন করেছিলেন, আশা করি আপনার উত্তর দিতে পেরেছি। ভাই ঠিক আছে, কিন্তু আমার ইয়েটা ছিল, এগুলো তো কোকোপিটে লাগানো, নাসিক প্লান্ট থেকে কোকোপিট আনানো, ওই কোকোপিটের মধ্যে লাগানো। তাও আচ্ছা, এখন আপনার কোকোপিট আনছেন, হ্যাঁ, আপনার জীবনে কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে আপনার এখানে। আপনার ধরেন কোকোপিট জীবাণু মুক্ত, কোকোপিট জীবাণু মুক্ত কিনা আমি গ্যারান্টি দেওয়ার সুযোগ নাই, সেখানে জীবাণু থাকতে পারে। আপনি পানি দিচ্ছেন, সেখানে জীবাণু থাকতে পারে, থাকতেই পারে, কোনো না কোনো ভাবে জীবাণুগুলো ছড়ে হয়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি তাহলে কি করবেন, স্বাভাবিকভাবে আপনি ভাই প্রশ্ন করতে পারেন। একটু ডিস্টার্ব করলাম। হাস্যকর বিষয় হয়েছে, কোকোপিট দিয়ে লাগাইছি আমি শশা গাছে, এইখানে রোগ, এর সাথে আমি 4টা ট্রেতে দিলাম, কিন্তু মাটিতে, নর্মাল মাটিতে দিছি আমি অন্য ছাড়া, করলা টরলা, লাউ, কিন্তু ওইটাতে এফেক্ট হয় নাই, কিন্তু কোকোপিটে আমার ইয়েতে দেওয়া এই শশাতে তার আক্রমণ। মানে আপনার ওইখানে কোকোপিটের জীবাণুটা, সমস্যা আছে, হ্যাঁ, তার মানে আপনার সমস্যাটা কোকোপিটটা এটাই বোঝা ওইখানে যাচ্ছে। শোধন করে নাই। আচ্ছা, ঠিক আছে, আপনারা যে বিষয়ে আলোচনা করছিলাম, আপনাদের প্রশ্ন উত্তর যেটা বাকি ছিল সেটা দেওয়ার চেষ্টা করেছি। আমরা একটু আগাই, যেটা অ্যানথ্রাকনোজ এর কথা বলছিলেন। অ্যানথ্রাকনোজ যে রোগটা, হ্যাঁ, অ্যানথ্রাকনোজ রোগটাই হয় আসলে কলোট্রিকাম নামে এক ধরনের জীবাণুর কারণে। এটা আমরা মোটামুটি শশা, যেগুলো খোসা পাতা, এই সময়ের যে ফসলগুলো, এগুলোতে খুব দেখা যায়। এগুলো যদি ফলে আক্রমণ না করে তাহলে অতটা ক্ষতিকর আমরা ধরি না, কিন্তু যদি ফলে আক্রমণ করে ফেলে তাহলে আমাদের জন্য মারাত্মক সমস্যা। খেয়াল করেন যে এটা আমরা কি কি ফসল দেখতে পারি, শশা দেখতে হতে পারে, তরমুজ, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, ডাঁটা, সেম, টমেটো। সাধারণত বেশিরভাগ ক্ষতি হয় আমাদের টমেটো, আপনার হচ্ছে বরবটি বা সিম, এই জাতীয় ফসলের ক্ষেত্রে বেশি সমস্যা দেখা যায়, কারণ এগুলো ফলগুলো নষ্ট হয়ে যায়। ফল নষ্ট হয়ে গেলে তো অবস্থা খারাপ, ঠিক না? তো আমরা কিভাবে চিনবো? যিনি ভাই প্রশ্ন করতেছিলেন যে ভাই এগুলো তাহলে পার্থক্যটা কোথায়, আগে আমি দেখাই। পাতার পার্থক্য যদি খেয়াল করেন, আগের পার্থক্য মধ্যে দেখেন কি ছিল, অনেক বড় বড় দাগ ছিল। আর অ্যানথ্রাকনোজের কারণে কি হয়, ছোট ছোট দাগ। এটা হচ্ছে একটা সুবিধা, এগুলো হয় ছোট ছোট দাগ হয়। আর ফলের ক্ষেত্রে যে লক্ষণ দেখা যায়, দেবে যাবে নিচের দিকে, মনে হয় কি হবে, এবং এটা বোটার চার কাছাকাছি উপরের দিকে এই লক্ষণটা বেশি দেখা যায়। টমেটো যদি আমি বলি, নিচের দিকে দেখেন কালো হয়ে গেছে এবং নিচে নিচা হয়ে গেছে, তো এটা হচ্ছে আমাদের অ্যানথ্রাকনোজ রোগের লক্ষণ। আপনি যদি বরবটিতে দেখেন এরকম কি হয়ে যাবে, দাগ হয়ে যাবে এবং নিচের দিক সেটা নিচু হয়ে যাবে। এই লক্ষণটা যদি থাকে তাহলে আপনি বুঝবেন এটা হচ্ছে অ্যানথ্রাকনোজ রোগ। আরো রোগের লক্ষণ আছে আপনাদের দেখাই। তার মানে আমি যদি লক্ষণগুলো একটু লিখিত আকারে আসে সেটা আমি যদি বলি, এক, ফলটা পচে যেতে পারবে, দাগ দেখা যাবে, রিং আকৃতি, অনেকটা গোল, যেটা দেখেন একটা গোল টাইপ, একদম পুরোপুরি গোল না, দাগ হবে এরকম, এবং পাতার মধ্যে কিরকম ছোট ছোট কালো কালো দাগ তৈরি হবে। আস্তে আস্তে দাগগুলো বড় হয়ে বড় দাগও হতে পারে, কিন্তু আগের দাগের মতো না। আগের দাগগুলো দেখেন একরকম, এগুলো কি এরকম কোনো কালো স্পট নাই কিন্তু, হ্যাঁ, এরকম না, এগুলো তো একদম ফ্যাকাশে টাইপ, এটা কিন্তু কালো, এটা কিন্তু কালো ছোট ছোট। এটাই হচ্ছে পার্থক্য, ওটার সাথে এটার কোনো মিলই নাই। আর এটার ক্ষতিটা যেহেতু আমরা ফলে দেখি, সেক্ষেত্রে ফলের লক্ষণটা হচ্ছে এটা। এটা ওইরকম মারাত্মক না, মানে আগে যেটা দেখাইলাম আগাম দশা বা নাভি দশা, এগুলো 2-3 দিনের মধ্যে ছড়ায় পড়ে খুব দ্রুত, তো এগুলো এতটা না, এগুলো ধীরে ধীরে ছড়ায়। আরো কিছু রোগ দেখাই, অ্যানথ্রাকনোজ রোগ। মরিচে খেয়াল করেন, ওরা যখন মরিচ চাষাবাদ করেন, হ্যাঁ, সেখানে দেখবেন মরিচ এরকম
নিচের দিকে পচে দেবে যাচ্ছে, এটা কি অ্যানথ্রাকনোজ রোগ। তারপরে আপনারা যদি খেয়াল করেন পেঁপেতে দেখবেন অনেক সময় দেখা যায় পেঁপে ক্ষেত্রেও এরকম গোল রিং হয়ে যাচ্ছে এবং নিচের দিকে দেবে যাচ্ছে। হ্যাঁ, এই যে খেয়াল করেন। So, এগুলো হচ্ছে কি, এবং অনেক সময় দেখা যায় আমরা যখন লাউ জাতীয় ফসলের ক্ষেত্রে দেখি এক্ষেত্রে অনেক সময় অ্যানথ্রাকনোজ আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে দেখেন পুরো লাউটাও জালিটা ছোট অবস্থায় পচে যাচ্ছে। তখন এই যে সমস্যাগুলো আমরা রাখছি এগুলো হচ্ছে আমাদের অ্যানথ্রাকনোজ রোগের কারণে। আমি বুঝাইতে পারছি কিনা সবাইকে যে আমাদের অ্যানথ্রাকনোজ রোগের কমন লক্ষণ দেখেন যে আমাদের নিচের দিকে কি হবে, দেবে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যানথ্রাকনোজ রোগের লক্ষণ ফলের ক্ষেত্রে। আচ্ছা, আরো যদি দেখায় আপনাদের যে আরো কিছু ব্যতিক্রমী লক্ষণ আছে। অ্যানথ্রাকনোজ যদি হয় ফলে আসে, বিশেষ করে ডালিম, যেটা আনার বলি আমরা, এর পিছন সাইড কালো হয়ে যায় এবং ফেটে যায়, এটা কিন্তু একটু আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানথ্রাকনোজ রোগের আরেকটা লক্ষণ। এবং ফেটে যাচ্ছে, পেয়ারা ফেটে যাচ্ছে, কালো হয়ে ফেটে যাচ্ছে, এগুলো হচ্ছে অ্যানথ্রাকনোজ। কিন্তু পেয়ারা আরো দুইটা লক্ষণ আছে, এই যে দুইটা লক্ষণ একটা আলাদা। এটা হচ্ছে স্ক্যাব, এরকম কালো কালো স্পট পড়বে, এটা হচ্ছে স্ক্যাব। আর এটা হচ্ছে দেখবেন সাদা একটা আস্তরণ করবে এবং পুরো একটা রাউন্ড পড়ে যাবে, পেয়ারার পুরোটা একটা মনে হয় কেউ কালি দিয়ে দাগ দিয়ে দিচ্ছে এরকম একটা মনে হবে, এবং একটা সাথে সাথে পাউডারের মতো থাকবে। এটা হবে ডিপ্লোডিয়া জনিত রোগ বলা হয় এটাকে। তো এটা পেয়ারা তিনটা রোগ মারাত্মক, তার মধ্যে যেটা ফেটে যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের কি অ্যানথ্রাকনোজ। কিন্তু আহ যদি আমার কালো কালো ছোট ছোট দাগ পড়ে এটা হচ্ছে স্ক্যাব। আর যদি পুরোটা কালো রাউন্ড পরে মানে একদম রিং আকৃতির ফলের চারিদিকে, এটাকে বলা হয় ডিপ্লোডিয়া জনিত রোগ। তার মানে আমি একসাথে অ্যানথ্রাকনোজ রোগ বিভিন্ন ফসলে দেখাইলাম, অ্যানথ্রাকনোজ ফসলে আমাদের কি কি ধরনের লক্ষণ দেখা যায়, এবং সেটার সাথে আমি পেয়ারা অ্যানথ্রাকনোজ রোগটা একটু ব্যতিক্রম ধরনের হতে পারে, সেটা হচ্ছে ডালিমে দেখাইছি এবং পেয়ারা দেখাইছি, এবং এটার সাথে যে কিছু লক্ষণ মিল আছে সেটা আমি আপনাদের দেখাইলাম যে অ্যানথ্রাকনোজ রোগের আমাদের পার্থক্যটা কোথায়। তাহলে আমরা বুঝতে পেরেছি সবাই যে অ্যানথ্রাকনোজ রোগ আমাদের কি ধরনের লক্ষণ দেখা যেতে পারে। অ্যানথ্রাকনোজ রোগ হলে আমরা আসলে কি স্প্রে করব, ঠিক না, এটা একটা প্রশ্ন থাকবে স্বাভাবিকভাবেই। অ্যানথ্রাকনোজ রোগ হলে আসলে বিভিন্ন ধরনের গ্রুপ আছে যেগুলো অ্যানথ্রাকনোজ রোগের জন্য কাজ করে। তার মধ্যে যেটা আমরা বলি প্রতিরোধ হিসেবে ম্যানকোজেব স্প্রে করতে। এছাড়া রয়েছে ক্লোরোথ্যালোনিল, কপার গ্রুপ এবং কার্বনডিজিম, ম্যানকোজেব প্লাস কার্বনডিজিমও স্প্রে করা যায়। তাহলে অ্যানথ্রাকনোজ রোগ দমনে কাজ করবে এবং দমন হয়ে যাবে। এখন ক্লোরোথ্যালোনিলটা ভালো চলতেছে, তবে আমি যেটা বলি যদি দুই একটা দেখা যায় সেক্ষেত্রে প্রতিরোধ হিসেবে ম্যানকোজেব অথবা কপার গ্রুপ স্প্রে করতে পারেন শুরুতে। তার পরবর্তীতে ক্লোরোথেলোনিল যে ঘুরে স্প্রে করেন, যে প্রথমে আমি ম্যানকোজেব অথবা কপার দিলাম, তার পরবর্তীতে আপনি ম্যানকোজেব, কার্বনডাজিম অথবা ক্লোরোথেলোনিল গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। তাহলে আপনাদের এই অ্যানথ্রাকনোজ রোগটা দমন হয়ে যাবে। আর যদি আমাদের স্ক্যাব রোগ দেখা যায়, যেহেতু আমি স্ক্যাব রোগের কথা বললাম, এটা কি একই রকম না? ওই যে আমি শুরুতেই বলছি কিছু কিছু রোগ আছে যেগুলো একটু ব্যতিক্রম ধর্মী। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের এই যে ডাইলিমের যে অ্যানথ্রাকনোজ এগুলো যেটা বলা হয়, এই ক্ষেত্রে বলে দেয়, এই ক্ষেত্রে আগের অ্যানথ্রাকনোজ আমি দেখাইলাম যে এটা ম্যানকোজের কথা বললাম, ফলের ক্ষেত্রে কার্বনডিজিমের কথা বললাম। আর যদি আপনার ডালিমের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে যেটা বলা হয় শুরুতেই গুটি অবস্থায় আপনারা যদি কার্বনডিজিমটা ম্যানকোজেব প্লাস কার্বনডিজিম শুরুতেই স্প্রে করতে পারেন 15 দিন অন্তর অন্তর বা 10 দিন পর পর, তাহলে অ্যানথ্রাকনোজ রোগ ডালিমে কম হবে বা সম্ভাবনা অনেক কমে যাবে। কিন্তু আমরা যেটা করি, বিশেষ করে যেহেতু আমরা বাণিজ্যিক ভাবে অনেকে করি না, অল্প অল্প গাছ থাকে, এক দুইটা গাছ, তখন আমরা কি করি, রোগ হওয়ার পর আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন ভাই এর কি সমাধান, তখন আসলে সমাধান করার সুযোগ থাকে না কারণ রোগ অলরেডি হয়ে গেছে। তাহলে ওই অবস্থায় যেটা করতে পারেন, যদি রোগ হয়ে যায় আক্রান্ত ফলটা অবশ্যই ফেলে দিতে হবে, কাছে রাখা যাবে না, কারণ এখান থেকে জীবাণু ছড়াইতে পারে। তখন আক্রমণ হওয়ার পর মানে ফল ফেলে দিলেন, তার পরবর্তীতে আপনি কি করবেন, হয় প্রোপিকোনাজল অথবা কার্বনডাজিম, ম্যানকোজেব কার্বনডাজিম স্প্রে করে দেবেন। তাহলে নতুন যে ফলগুলো আছে সেগুলোতে আর আক্রান্ত হবে না। আমি কিন্তু শুরুতে বলছিলাম প্রতিরোধমূলক হিসেবে, কিন্তু ডালিমের ক্ষেত্রে যেটা বলতেছি, এই ক্ষেত্রে আক্রমণ যদি দেখা দেয় সেটা ম্যানকোজেব, কার্বনডাজিম অথবা প্রোপিকোনাজল আপনারা স্প্রে করতে পারেন, এটা তখন কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা অ্যানথ্রাকনোজের সমাধানটা ক্লিয়ার আশা করি। এর পরবর্তীতে স্ক্যাব রোগের কথা বলছি। স্ক্যাব রোগের ক্ষেত্রে ভালো কাজ করে হচ্ছে প্রোপিকোনাজল গ্রুপ, এই জন্য প্রোপিকোনাজল গ্রুপটা রাখছি। আর যদি ডিপ্লোডিয়া জনিত যদি রোগটা দেখা দেয় এই ক্ষেত্রে আপনারা কার্বনডিজিম দিলেই কাজ করবে, কার্বনডিজিম দিতে পারেন। তাহলে আমাদের এই পর্যন্ত আলোচনা করলাম অ্যানথ্রাকনোজ এবং স্ক্যাব এবং ডিপ্লোডিয়া জনিত যে রোগ, তিনটা রোগের সমাধান এবং চেনার যে উপায়, আমাদের উদ্দেশ্য চেনা,
হ্যাঁ, তো আপনারা তো আলাদা আলাদা ক্লাস করেছেন, সেখানে স্পেসিফিক প্রশ্ন আলোচনা হয়েছে, সেই জন্য সমাধানের বিষয়টা আমরা গুরুত্ব একটু কম দিচ্ছি। আমাদের আর গুরুত্ব দিচ্ছি আপনাদেরকে চেনানোর ক্ষেত্রে, কারণ সমাধান আবার চেনানো সবগুলো অনেকে গুলাই ফেলবেন, মনে রাখতে পারবেন না। ভাই এত জিনিস তো মনে রাখতে পারতেছি না, যারা নতুন বিশেষ করে। এই জন্য আপনাদের যেটা আজকে জরুরি যে রোগগুলো চেনা। যারা চিনেন তারা তো আলহামদুলিল্লাহ, তাদের তার সমস্যা নাই। কিন্তু যারা চিনতেছেন না বা চিনতে প্রথম দিকে আছেন, কৃষি শুরু করতেছেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে রোগগুলো আগে চেনা। এই জন্য আমি একাধিক ছবি রাখছি, যাতে খুব সহজে একটা রোগ দিয়ে একাধিক ফসলের রোগের সমাধান বা রোগের শনাক্ত পদ্ধতি আপনারা শিখে ফেলতে পারেন। সবাই ক্লিয়ার কিনা? এই অ্যানথ্রাকনোজ রোগ চিনতে কারো অসুবিধা আছে? জি না স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আর একটু আগাই। তাহলে আমরা কি এরপর আলোচনা করলাম কি কি? শুরুতে আলোচনা করছি কি কি আলোচনা করছি, একজন বলেন তো দেখি, কে বলতে পারবেন? ড্যাম্পিং অফ বা গোড়া পচা, তারপরে অ্যানথ্রাকনোজ, তারপরে আর্লি ব্লাইট, লেট ব্লাইট, এগুলো আছে। আরেকটা ছিল, আচ্ছা ভাই চেষ্টা করছে, আরেকজন থেকে আমরা শুনি, কে বলতে পারবেন? লিপ স্পট ছিল। আচ্ছা ঠিক আছে, জি ভাই বলছেন, আরেকজনকে আমরা সুযোগ দেই। হ্যাঁ, আরেকজন ভাই যদি একটু বলেন। জি ভাই, কর্ডোনা, সিগারেট আলোচনা, হ্যাঁ বলেন। সিরিয়ালি বলতে পারবেন কেউ? আমাদের কোনো ভাই যিনি মানে বেশি কঠিন লাগতেছে কিনা আজকে সেশন, মানে গোলায় ফেলতেছেন কিনা আবার? যেহেতু শেখার জন্য সবাই আসছি, যদি সমস্যা হয় অবশ্যই বলবেন, হ্যাঁ, বা লিখবেন, যেহেতু লেখার সুযোগ আছে আপনাদের। বলেন। আমি বলি তাহলে ডাম্পিং, ঠিক আছে, জি জি জি। তারপর সার্কোস্পোরা, আর্লি বাইট, লেট বাইট, সিগাটোগা, স্ক্যাব, ডিপ্লোডিয়া আর অ্যানথ্রাকনোজ। অল্টারনারিয়া, অল্টারনারিয়া, হ্যাঁ অল্টারনারিয়া। আচ্ছা, তারপরে আরো দুইটা রোগ বলছি। স্ক্যাব আর হচ্ছে ডিপ্লোডিয়া। স্ক্যাব এবং ডিপ্লোডিয়া, রাইট। তাহলে কি আমরা এতগুলো রোগ সবাই ক্লিয়ার কিনা? যেহেতু অনেকগুলো নাম বলছি, আসলে সবগুলো নাম শেখার থেকে যেগুলো বলতেছি এগুলো শেখা দরকার। রোগের তো শেষ নাই, আপনাদের হয়তো 100 রোগের নাম বললাম, কোনটা মনে রাখতে পারলেন না, এই শেখার মধ্যে সার্থকতা নাই। এই জন্য আমার কথা হচ্ছে যে যেগুলো রোগ বলবো এগুলো যাতে আপনার সবার ক্লিয়ার হয়ে যায়, যাতে এগুলো কেউ ভুল না করেন, এগুলো যাতে খুব সুন্দরভাবে আপনাদের মাঠ পর্যায়ে কাজ করবেন সেই জায়গায় যাতে আপনারা ভালো করে পারেন। ওকে, তাহলে যদি সমস্যা কারণ না থাকে তাহলে আমরা আগাইতে পারি, দেখা যাক সামনে আমরা আরো কিছু শিখতে পারি কিনা। আচ্ছা, এর পরবর্তীতে রয়েছে আমাদের ডাউনি মিলডিউ। এই যে শশা গাছ যারা শশা এখন লাগানো শুরু করেছেন, এবং দেখলাম গতকাল একটু সমস্যা আসছিল, ডাউনি মিলডিউ অলরেডি দেখা যাচ্ছে। ডাউনি মিলডিউটা যখন একটু সামনে আসবে, অক্টোবরের শেষে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, যে কোনো সময় এই সময় ডাউনি মিলডিউ দেখা যেতে পারে, এবং শশা ক্ষেত্রে বিশেষ করে এটা মারাত্মক রোগ। হ্যাঁ, এটা আবহাওয়া অনুকূলে থাকলে ওই 2-3 দিনের মধ্যে পুরো জমি শেষ হয়ে যেতে পারে। আমাদের গত সিজনে জমিতে আমরা দেখছি যে আমাদের পুরো একদম আগা পর্যন্ত চলে গেছে। এমন একটা সিচুয়েশন ছিল, কুয়াশা এত পরিমাণ ঢাকা ছিল, ওই জায়গায় আসলে মানে স্প্রে করার সুযোগ ছিল না, স্প্রে যে করবে সে সুযোগও ছিল না। তখন কি করবে? তখন আমরা দেখলাম যে একদম হচ্ছে পুরা কি বলে, পুরো গাছ পর্যন্ত মানে স্প্রে করতেছে, কাজ হয় নাই, পরবর্তী পুরো একদম মাথা পর্যন্ত হয়ে গেছে। শুধু পাতা নষ্ট বিষয়টা এরকম না, ফলও একদম নষ্ট করে ফেলে, ফলও কিন্তু তখন আর টিকতে পারে না, এতটাই মারাত্মক রোগ। হ্যাঁ, এই জন্য যেমন হচ্ছে আমি দেখাইছি লেড ব্লাইট, বিশেষ করে নাবি ধসা রোগ আলুর ক্ষেত্রে, ঠিক এরকম শশা জাতীয় সবজির ক্ষেত্রে হচ্ছে ডাউনি মিলডিউ। যদি একবার অনুকূল পরিবেশ পেয়ে যায় তাহলে দেখবেন একদম অবস্থা খারাপ। তাহলে আমরা এখন ডাউনি মিলডিউ রোগটা কিভাবে চিনবো, এটা চেনা দরকার, ঠিক না? আচ্ছা, এটা আমি একটু তাহলে আমরা একটু জানি যে আসলে এই রোগটা কিভাবে চিনবো। সাধারণত এই রোগটা বয়স্ক পাতায় দেখা যায়। বয়স্ক পাতায় দেখা যায়, কি দেখা যায়, কোন ধরনের লক্ষণ দেখা যায় সেটা জানা জরুরি। এটা আসলে দেখবেন পাতার উপর এরকম ফোটা ফোটা হলুদ দাগ দেখতে পাবেন। মজার বিষয় হলো এই দাগের পাতার উল্টাইলে, মানে পাতার পিছনে যদি খেয়াল করেন, এরকম মনে করবেন কেউ ছিঁড়ে ফেলছে, এরকম দাগ দেখতে পাবেন। মানে এই পাতার উপরে শুধু দাগ থাকে না, পাতার নিচেও দাগ থাকে। এই জন্য বলা হয় এটার যে জীবাণু, এটাকে বলা লোয়ার ফানজাই, মানে এটা হচ্ছে পাতার নিচ থেকে আক্রমণ শুরু করে। এই জন্য নামই হয়েছে লোয়ার ফানজাই, মানে এগুলো পাতার নিচ থেকে আক্রমণ করে। হ্যাঁ, এই জন্য পাতার নিচে আপনারা এরকম
দাগ দেখতে পাবেন। খেয়াল করেন ভালো করে যে কি ধরনের দাগ দেখাচ্ছি আমি। পাতার নিচে এই ধরনের দাগ, পাতার উপরে হলুদ দাগ। এইটা শুরু হবে কোন পাতা থেকে? একদম পাতার নিচের পাতা থেকে শুরু হবে, যেটাকে বলা হয় ডাউনি মিলডিউ। আচ্ছা, ডাউনি মিলডিউ আরো কিছু লক্ষণ দেখাই, যে এখানে যেমন দেখেন প্রথমে হালকা দুই একটা স্পট দেখা যাবে, হলুদ হলুদ ভাব, আস্তে আস্তে দাগগুলো বড় হতে থাকবে। মানে এখানে খেয়াল করেন আস্তে আস্তে বড় হচ্ছে। এইগুলো হচ্ছে আমাদের ডাউনি মিলডিউ এর লক্ষণ। আচ্ছা, এবার আমরা যদি আসি পাউডারি মিলডিউ এর ক্ষেত্রে। পাউডারি মিলডিউ নাম দিয়ে বোঝা যাচ্ছে এখানে পাউডার থাকবে। হ্যাঁ, পাতার উপরে কি হয়, একটা পাউডারের মতো আস্তরণ থাকে। খেয়াল, পাতার নিচেও এক ধরনের পাউডারের মতো আস্তরণ থাকে। এই ধরনের যে আস্তরণ থাকে তাহলে আমরা বুঝবো পাউডারি মিলডিউ। আগেরটা কি বলছি? ডাউনি মিলডিউ। এটা কি? পাউডারি মিলডিউ। পার্থক্যটা তো বুঝতে পারতেছেন, পাউডারি মিলডিউ হলে পাউডার থাকবে। এই দুইটা রোগের কিছু পার্থক্য আছে, যেটা যদি আপনার জানার জন্য বলি আর কি, যে দুইটার জীবাণু দুই রকম। আর এটা হয়, একটা হয় ঠান্ডা পরিবেশে, কোনটা ডাউনি মিলডিউ। যখন তাপমাত্রা বিশেষ করে 25 ডিগ্রি কম থাকবে তখন এই রোগটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু পাউডারি মিলডিউ উল্টা, যখন এটা তাপমাত্রা বেশি থাকবে তখনই হচ্ছে এটা বেশি দেখা যাবে। তার সবাই বুঝতে পেরেছেন কিনা? এবার আপনাদের একটু ধরতে চাচ্ছি, এর বলে কে কে বলতে পারবেন? হাত তোলেন দেখি, যে আমাদের পাউডারি মিলডিউ ডাউনি মিলডিউ কিভাবে চিনবো, কোন কোন লক্ষণ আমরা দেখবো। হাত তুলতে হবে, হ্যাঁ, আগে বলবেন না, একটু হাত তোলেন তাহলে সুবিধা হয়। আচ্ছা, এখানে হাত তুলেছে রাকিব ভাই, আকাশ ভাই, মধুমতির ফয়সাল ভাই, ইমরান ভাই হাত তুলেছে, 4 জন। আমাকে একটি সুযোগ দেই। আচ্ছা, একজন থেকে শুনি। এখানে রাকিব ভাই বলেন দেখি, রাকিব ভাই। জি, ডাউনি মিলডিউ রোগটা হচ্ছে বয়স্ক পাতায় হবে। আচ্ছা, উপরে হলুদ রং দেখা যাবে, নিচের দিকে দেখা যাবে হচ্ছে আপনার হালকা দাগ। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার শীতের মধ্যে বেশি হবে, শীতে লতা জাতীয় সবজিতে বেশি দেখা যাবে। আচ্ছা, আর পাউডারি মিলডিউটা পাতা এবং কাণ্ডে পাউডার দেখা যাবে, এটা হচ্ছে উচ্চ তাপমাত্রায় বেশি দেখা যাবে আর কি। আচ্ছা, খুব সুন্দর করে বলেছেন। তাহলে যেহেতু ভাই বলে ফেলেছেন সুন্দরভাবে, তাই আমি আপনাদের হাত তুলেছেন সবাইকে থ্যাংক ইউ। তাই অন্য কারোর কাছে যাচ্ছি না, আশা করি পরবর্তীতে আবার আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা আসি গামি স্টেম ব্লাইট রোগ। আমরা দেখেন অলরেডি কিন্তু আমরা অনেকগুলো রোগের নাম আলোচনা করে ফেলছি। আমি যদি একটু বলি আরেকবার নামগুলা। প্রথমে আমরা আলোচনা শুরু করেছিলাম কি দিয়ে? গোড়া পচা রোগ। গোড়া পচা রোগে আমরা বেশ কয়েকটা প্রকার দেখাইছি, হ্যাঁ, যেটা হচ্ছে গোড়া পচা রোগ। তারপরে আমরা আসছি পাতা পচা, পাতায় দাগ, এটা আলোচনা করছি। গোড়া পচা, পাতায় দাগ। তারপরে আলোচনা করছি কি নিয়ে আমরা? পাতা দাগের মধ্যে ছিল কি সার্কোস্পোরাল স্পট ছিল, বা কর্ডানা রোগ ছিল। তার পরবর্তীতে আমরা আলোচনা করছি পাতা পচার মধ্যে আপনার অল্টারনারিয়া যে দাগ হয় সেটা দেখাইছি। আর্লি ব্লাইট, লেট ব্লাইট দেখাইছি আপনাদের। তার পরবর্তীতে আমরা আসলাম অ্যানথ্রাকনোস রোগ। তারপর আমরা দেখাইলাম পাউডার মিলডিউ, ডাউনি মিলডিউ। মোটামুটি 8-9টার মতো রোগ হয়ে গেছে। আচ্ছা, আর এবার আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এতক্ষণ তো দাগ নিয়ে আলোচনা করলাম, এবার একটু ব্যতিক্রম ধর্মী। সেটা কি? সেটা হচ্ছে গামি স্টেম ব্লাইট। আসলে মূলত যে জিনিসটা আপনারা যেটা পরিচিত সেটা হচ্ছে কর বের হয়, আঠাজোড়া রোগ বলে আমরা। এটা ইংরেজি নাম, বাংলাতে বলি আঠাজোড়া রোগ। কি হয়? কাণ্ড ফেটে যায়, কাণ্ড ফেটে কর বের হয়। মানে খুবই মারাত্মক। আস্তে আস্তে কি হয়, গাছটা কিন্তু ঢলে পড়ে বা মারা যায় অনেকটাই। এটা হচ্ছে কিন্তু যখন মারাত্মক অবস্থা হয়ে যায়, সিভিয়ার কন্ডিশন যখন হয়, তখন হচ্ছে আপনার এই সমস্যা দেখা দেয়। সম্ভবত আমাদের এখানে একজন নেপালি ভাই আছেন, নেপালি জয়েন করেছেন, বিবেক আছেন আপনি? বিবেক, বীরেন্দ্র, সরি বীরেন্দ্র কুমার, হ্যাঁ। ওকে ওকে, আপনি কি বুঝতে পারছেন? এনাদের বলছি যদিও ভাই আপনার ওকে ওকে, ঠিক আছে। সমস্যা হলে আমাকে বলবেন, হ্যাঁ। আমি ইংরেজি নামও রাখছি সাথে, আশা করি আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের একজন নেপালি ভাই, উনি নেপালের যুক্ত হয়েছে আমাদের সাথে, সো উনি বাংলাতেও বোঝেন, সো সেজন্য আর কি জিজ্ঞেস করলাম আপনাদের মাঝে আর কি। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের যে গামি স্টেম ব্লাইট, এটার লক্ষণ হচ্ছে কাণ্ড, বিশেষ করে এটা লাউ জাতীয় সবজি, আপনার দেখবেন লাউ জাতীয় সবজি, লাউ গাছে বিশেষ খুব বেশি দেখা যায়। লাউ, মিষ্টি কুমড়া দেখা যায়, এরকম কাণ্ড কর বের হয়। এই ধরনের যে লক্ষণ আপনারা দেখেন, এটাকে বলা হয় হচ্ছে গামি স্টেম ব্লাইট। আপনারা বুঝতে পেরেছেন মনে হয় যে আমরা কোন ধরনের লক্ষণ দেখা পাবো। একটা জিনিস দেখাই, যে এখানে দেখেন, এই যে একদম গোড়ার কাছাকাছি
কষ বের হবে বাদামি রঙের, এটা দেখলে বুঝবো এটা হচ্ছে আমাদের গামি স্টেম লাইট। আপনাদের যখন সবজি জাতীয় ক্লাস ছিল সেখানে একটা আলোচনা করছি সেটার জন্য কি করণীয়, যেহেতু রোগ চেনাচ্ছি, তো আপনারা এটা সাথে পরিচিত হয়ে গেলেন, আশা করি ভুল করবেন না। এটা হচ্ছে আমাদের গামি স্টেম লাইট রোগ। এবার আমি আসি সবচেয়ে মারাত্মক যে রোগ, যেটা নিয়ে আমাদের সবচেয়ে মাথা ব্যথা এবং যেটার জন্য আমাদের সবচেয়ে দুরূহ পোহাতে হয়, সেটা হচ্ছে ঢলে পড়া রোগ। এই ঢলে পড়া রোগ আমরা আসলে সহজ ভাষায় বলতে গেলে অনেক ব্যবস্থাপনা নেই। কেউ বলে কোনো কাজ থাকে না, কোনো কাজ বলতে কি মানে কোনো সমাধান নাই, কোনো কাজ করে না কোনো কিছু, এটা অনেক কিছু স্প্রে করেন। আসলে এটার বিষয়টা জরুরি হচ্ছে যে এটা এটা কোন জীবাণুর কারণে হচ্ছে। ঢলে পড়া রোগ একটা জীবাণুর কারণে হয় এরকম কিন্তু না। ঢলে পড়া রোগের কারণ হচ্ছে তিনটা, এটা ছত্রাক, এটা ব্যাকটেরিয়া, আর এটা হচ্ছে নেমাটোড। আমরা কি করি, এই জায়গাটা ভুল করি, আমরা এটা বুঝতে পারি না। আর না বুঝতে পারার কারণে আমরা সঠিক ব্যবস্থা নিতে পারি না, আর সঠিক ব্যবস্থা না নেওয়ার কারণে আমার টাকা নষ্ট হয় কিন্তু ফল পাই না। এই জন্য আমাদের জানা জরুরি যে আমাদের ঢলে পড়া রোগের কারণটা কি। তো আমরা যদি একটু পরীক্ষা করে দেখি তাহলে কিন্তু খুব সহজেই আমরা মানে বুঝতে পারবো এটা কোন ধরনের রোগ। আমরা এটা নিয়েই কাজ শুরু করেছিলাম 2-3 বছর আগে। এরকম আমরা দেখতাম না, এটা নিয়ে আলোচনা হতো বা পরীক্ষা করতো। এখন মোটামুটি অনেকে এটা জানে, যেহেতু আমাদের অনেকে ট্রেনিং করছে এবং আমরা এগুলো নিয়ে ভিডিও শেয়ার করছি। এটা ভালো যে মানুষ এখন শিখতেছে, সেটাকে মাঠে প্রয়োগ করতেছে। এটা নিয়ে অনেক ভিডিও আমি দেখি যে না, মানুষ এখন এটা আবার নিজেরা ভিডিও বানিয়ে প্রচার করতেছে। এটা একটা যে মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে, মানুষ যে এখন ভুল থেকে মানে ভুল করার আগে আবার এখন চেক করে, এটা কিন্তু দারুণ একটা পরিবর্তন আমি মনে করি। আমাদের আমি মনে করবো যে আমাদের উদ্যোগটা কাজে লেগেছে এই জায়গায়। সেটা আসলে কিভাবে আপনারা চিনবেন সেটা আমি আলোচনা করি। হয়তো কেউ কেউ এটা জানেন যে আসলে ছত্রাক জনিত যে রোগটাকে এটাকে বলা হয় পার্শিয়াল উইল্ট, মানে এটা আংশিক ভাবে ঢলে পড়বে, একটা পুরো গাছ ঢলে পড়বে না। এই জন্য দেখেন বেগুনের যে গাছটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখানে কিন্তু এক সাইড একটা ঢলে পড়ছে, এটাকে বলা হয় পার্শিয়াল উইল্ট, যেটাকে বলা হয় আংশিক ঢলে পড়া রোগ। কারণ কি, ছত্রাক। কিন্তু যদি হুট করে গাছটা ঢলে পড়ে, যেটাকে আমরা বা কৃষকের ভাষায় বলি, যারা কৃষক ভাইরা আছেন, উদ্যোক্তা ভাই বা কৃষক বিক্রেতা যারা আছেন, গাছ টুক করছে, মানে কি মানুষ টুক করলে হঠাৎ করে মারা যায়, হঠাৎ করে মানুষের সেন্স থাকে না, এরকম গাছ কি হঠাৎ করে ঢলে পড়ে মারা যায়, এটাকে বলা হয় স্ট্রোক করা বলি। এটা হয় বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়ার কারণে। হ্যাঁ, ব্যাকটেরিয়ার কারণে একদম ঢলে পড়ে, তখন আর পড়ে থাকে না। ছত্রাকের কারণে এই সুযোগটা নাই, তখন ধীরে ধীরে গাছে ঢলে পড়ে। আর নেমাটোডের যে লক্ষণটা দেখবেন, নেমাটোডের কারণে দুপুরে নেতায় পড়তেছে, ঢলে পড়তেছে, বিকেলে ঠিক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নেমাটোডের কারণে। তিনটা কারণ, কটা কারণ? তিনটা কারণ, এটা ছত্রাক, এটা ব্যাকটেরিয়া, আর নেমাটোড। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে সহজে বুঝবেন। আমি অনেক সময় না, এমন সময় জমিতে গেলেন যে আপনি গাছটা ঢলে পড়ে গেছে, 2-3 দিন জমিতে যান নাই, কথার কথা, তাহলে আপনি কিভাবে শিওর হবেন? শুধুমাত্র গাছ দেখে বুঝতে পারবেন না, এটা একটা প্রাথমিক একটা লক্ষণ আপনাদের বুঝাইলাম, প্রথম ধাপ। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি নিশ্চিত হতে চান, সেখানে একটা পরীক্ষা আছে, পানি পরীক্ষা। সেই পরীক্ষা যদি করতে পারেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন ছত্রাক নাকি ব্যাকটেরিয়া। সেই পরীক্ষাটা কিভাবে করবেন? সেটা হচ্ছে আপনি ধরুন, কথার কথা, এই যে মরিচ গাছটা আছে মাঝখানে, এটা ঢলে পড়ছে, আপনি কি করবেন? মাটির যে গোড়া বরাবর, হ্যাঁ মাটির সাথে যে জায়গায় লেগে আছে, ওটা একটু ভিতরে শিকড় সহ না, এটাকে খণ্ড করবেন, মানে শিকড় পাটটা আলাদা করে ফেললেন। তার মানে মাটির সাথে যে অংশ যুক্ত ছিল ওই বরাবর কাটলেন, কাটার পরে উপরের দিকে এক বিঘত, যেটাকে আমি বলি যে কত ইঞ্চি, 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ, এরকম খণ্ড করবেন, উপরে দিয়ে আরেকটা খণ্ড করবেন। এই যে অংশটুকু হইলো, এটাকে কি করবেন? পরিষ্কার সাদা গ্লাসে আপনি নিয়ে এরকম খাড়া করে চুবাই রাখবেন, যাতে এমন ভাবে কাটবেন যাতে ছোট না হয় এবং গ্লাসের থেকে একটু বড় থাকে, ওইভাবে নিবেন। নেওয়ার পরে আপনি যদি 15-20 মিনিট চুবাই রাখেন, আপনি খেয়াল করে দেখবেন পানিটা ঘোলা হয়ে যাচ্ছে। যদি ব্যাকটেরিয়া হয়, পানি ঘোলা হয়ে যাবে, তাহলে বুঝবেন এটা ব্যাকটেরিয়া। আর যদি ঘোলা না হয় তাহলে আপনি বুঝবেন এটা ছত্রাকের কারণ। খুব সহজ একটা পদ্ধতি। আমরা যদি ছত্রাকের আক্রমণ হয়, সেক্ষেত্রে ছত্রাকনাশক দিলে কাজ করবে, কিন্তু ব্যাকটেরিয়া নাশক যদি হয় তখন কিন্তু আর কাজ করবে না। এই জন্য আমরা এই জায়গায় ভুল করি, আমরা নিজেরা জানি না ছত্রাক নাকি ব্যাকটেরিয়া, স্প্রে দিয়ে ছত্রাকনাশক সব গুলাই দিচ্ছি, দিচ্ছি, কাজ হচ্ছে না। তবে যদি ফিউজেরিয়াম যদি ঢলে পড়া রোগ হয়, শুরুতেই বলেছি এটা কিন্তু খুবই মারাত্মক, ফিউজেরিয়াম ছাড়া অন্য কারণ হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যেটা প্রথম কাজ, ঢলে পড়ার প্রথম কাজ হচ্ছে রোগ নির্ণয় করা। আর ঢলে পড়া হলে আমাদের অবশ্যই ব্যাকটেরিয়া দমনের ব্যবস্থা নিতে হবে। আর ব্যাকটেরিয়ার সাথে সম্পর্ক আছে নেমাটোডের। আর নেমাটোডটা চেনার উপায় কি? আপনি যদি মনে করেন যে আপনার অনেকগুলো গাছ আক্রান্ত হইতেছে, একটা গাছ তুলে আপনি শিকড়ে খেয়াল করবেন
শিকড়ের মধ্যে কি হয়ে গেছে, গিট হয়ে গেছে এবং গোটা গোটা হয়ে গেছে, তাহলে আপনি শিওর হবেন এটা হচ্ছে নেমাটোড জনিত ধলে পড়া রোগ। ছত্রাকের কথা বলছি, ব্যাকটেরিয়ার কথা বলছি, নেমাটোডের কথা বলছি। এই তিনটা যে কারণ, তিনটা নির্ণয় করার উপায় এবার কে বলতে পারবেন? হাত তোলেন দেখি। আমরা কিভাবে ব্যাকটেরিয়া জনিত হলে পানি ঘোলা হবে, তাই না? রাইট, ছত্রাক জনিত হলে গোলা হবে না। আচ্ছা, এবার হাত তোলেন দেখি যে কে কে এই তিনটা সুন্দর করে বলতে পারবেন। আচ্ছা, এখানে ই ভাই হাত তুলেছে, মধুমতি এগ্রো ভাই, বলেন দেখি। আচ্ছা, যদি ছত্রাক ঘটিত সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে পার্শিয়াল উইল বা হচ্ছে অর্ধেক ঢলে পড়বে। তো এটা যদি অর্ধেক ঢলে পড়ে তাহলে আমরা বুঝবো এটা ছত্রাকের সমস্যা। আর যদি কোনো গাছ হচ্ছে যে পুরাপুরি ঢলে পড়ে একসাথে, সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া জনিত সমস্যা বা হচ্ছে যে ফিজিরিয়াম উইল্ডের যে সমস্যাটা হয় সেটা। এবং পাশাপাশি এখানে যদি কোনো গাছের গোড়ায় গিট গিট থাকে, ওই যে বাদাম তোলার পরে যেরকম যে বাদাম থাকে ঠিক এরকম, তো এরকম হলে হচ্ছে যেটা আপনার নিমাটোড। আচ্ছা, তারপর একটা পরীক্ষার কথা বলছি, পরীক্ষাটা কি বলতে পারবেন? পরীক্ষার বিষয়টা হচ্ছে যে আমাদের গাছের যে গোড়া থেকে কেটে ফেলবো, এখান থেকে আমরা মোটামুটি 6 ইঞ্চি পরিমাণ নিয়ে স্বচ্ছ গ্লাসে এটা রেখে দিব। রেখে দিলে 20 থেকে 25 মিনিট পরের থেকে এটা যদি গ্লাসের পানিটা ঘোলা হয়ে যায়, তাহলে এটা বুঝতে হবে যে এটা ব্যাকটেরিয়া আছে। আচ্ছা, খুবই চমৎকার ভাবে বলেছেন, থ্যাংক ইউ ভাইকে। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? যারা হাত তোলেন নাই বা যারা হাত তুলেছেন, আপনাদের সবাইকে থ্যাংক ইউ। ক্লিয়ার হতে পেরেছেন কিনা? যদি কেউ বুঝতে না পারেন বা এটা পরীক্ষা পার্থক্য না করতে পারেন, তাহলে প্রশ্ন করতে পারেন, কারণ এটা ক্লিয়ার হওয়া খুবই জরুরি। কারণ এই জায়গাটা খুবই ভুল করি এবং এই রোগের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই সময়ে মরিচ চাষি, টমেটো চাষি এবং বেগুন চাষি। কারণ এই তিনটার ফসলের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায়। এই জন্য সবাই যদি কারো যদি বুঝতে অসুবিধা হয় প্রশ্ন করতে পারেন। ভাই এর সমাধানটা তো বললেন না। আচ্ছা, সমাধান নিয়ে আলোচনা যদিও ক্লাস না, তারপরে আমি চেনাচ্ছি আগে, চেনাটা ক্লিয়ার কিনা সবার। বীরেন্দ্র কুমার, যিনি নেপালি ভাই আমাদের, আপনি ক্লিয়ার হতে পেরেছেন? জি ভাই। আন্ডারস্ট্যান্ড? ওকে ওকে, ক্লিয়ার। ভাই বেগুন যে বলছে না যে কি অর্ধেক শুকায় উইল্টিং হয়ে যাবে অর্ধেক ভালো, এটা কিভাবে হয় এটা একটু বলবেন? আচ্ছা, না আসলে এটা যে বিষয়টা হচ্ছে যে স্বাভাবিকভাবে ফাঙ্গাস যদি আক্রমণ হয়, ফাঙ্গাল ওই যেটা বলতেছি, পুরো গাছ আক্রান্ত একবারে হয় না, ধীরে ধীরে পুরো গাছ আক্রান্ত হয়। হয়তো একটা সাইড, একটা ডাল আক্রান্ত হলো, আস্তে আস্তে দেখবেন আর একটা ডাল আক্রান্ত হলো, এইভাবে পুরো গাছ আস্তে আস্তে ধীরে ধীরে ছড়ায় পড়বে। আর যদি ব্যাকটেরিয়া যদি হয় সেক্ষেত্রে পুরোটাই আমাদের হচ্ছে আক্রমণ করে। কারণ কি, এই ব্যাকটেরিয়া কি করে, ভাস্কুলার বান্ডল পুরো ডেভেলপ করে দেয়। একদম যে আমাদের আক্রমণ করে মাটি থেকে, মাটি করার পর যে আমাদের যে সাধারণত কি হয়, গাছ খাবার নেয়, পানি নেয় কিসের মাধ্যমে? ভাস্কুলার বান্ডলের মাধ্যমে, হ্যাঁ, জাইলিয়াম ফ্লেমের মাধ্যমে। এ কি করে, এই ব্যাকটেরিয়া এটা পুরোটাই ব্লক করে দেয়। ব্লক করে দিল, সে উপরে একটা আপটেক করতে পারে না, তখনই পুরো গাছটা হঠাৎ করে ঢলে পড়ে। এটা হচ্ছে মূল মেকানিজম, হ্যাঁ, যে কারণে ব্যাকটেরিয়া জনিত গাছ হঠাৎ করে স্টপ করে এবং মারা এবং ঢলে পড়ে। যে ভাই কারো একজন মনে হয় মাইক অন করা, হ্যাঁ, কষ্ট করে একটু মিউট করে নেবেন, তাহলে আপনার সাউন্ড আমাদের কাছে আসবে না। তো যে ভাই প্রশ্ন করেছিলেন, আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের মানে এক পা ঢলে পড়ে ভিডিও এরকম না, এটা আস্তে আস্তে পুরো গাছে ঢলে পড়বে, কিন্তু এক পাশ দিয়ে শুরু হবে। কিন্তু ব্যাকটেরিয়া পুরো গাছে হঠাৎ করে ঢলে পড়বে, এটা হচ্ছে মূল পার্থক্য। আচ্ছা, আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম ওই স্লাইডে। তো জি, জি। আমাদের দক্ষিণ অঞ্চলে হচ্ছে যে ঘেরের পাড়ে সব থেকে আগাম টমেটো হয়। তো এখানে এই ব্যাকটেরিয়াল উইল্ডের সমস্যাটা অত্যন্ত বেশি, এবং এখানে যে ঘটনাটা ঘটে যে দিনের বেলায় যখন প্রচন্ড রোদ থাকে তখন গাছগুলা ঝিমিয়ে থাকে, সন্ধ্যার পরে বা সন্ধ্যার দিকে ওই গাছগুলা সতেজ হয়, এবং যখন বৃষ্টি থাকে, মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও গাছগুলা আপনার সতেজ থাকে। তো এটা 2-3 দিন পরেই হচ্ছে গাছটা সম্পূর্ণ একবারে মারা যায়। তো এটা আসলে কিসের লক্ষণ? আচ্ছা, খুবই সুন্দর একটা কথা বলেছেন যে এটা নেমাটোডের একটা সম্পর্ক আছে। কারণ ব্যাকটেরিয়া নিজে কোনো ছিদ্র করতে পারে না গাছ, ব্যাকটেরিয়া প্রবেশ করার জন্য ওপেনিং লাগে। আপনি যখন দেখবেন ধান গাছের ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া আক্রমণ হয়, বিএলবি যেটা দেখেন, এটা কিন্তু ওই আগা দিয়ে প্রবেশ করে, পাতার উপর দিয়ে, হ্যাঁ, হাইড্রোথ্রড দিয়ে যেটাকে বলে। সো এই জন্য কিন্তু নতুন জাত চেঞ্জ করা হয়েছে, পাতা যাতে খাড়া খাড়া হয়, পাতা যাতে নিচে না এরকম কিছু বিষয়। ওটা যাচ্ছি না আমি ওইদিকে, যে ব্যাকটেরিয়া ওপেনিং ছাড়া গাছের মধ্যে কোনো ধরনের ছিদ্র ছাড়া প্রবেশ করতে পারে না। আর ব্যাকটেরিয়াকে প্রবেশ করতে সাহায্য করে নেমাটোড। যেখানে ব্যাকটেরিয়া আছে
ওইখানে নেমাটোড থাকার সম্ভাবনা বেশি। এই জন্য আমি একটা কথা বলছি যে নেমাটোড আক্রমণ হলে কি হবে, গাছটা দুপুরে ঢলে নেতায় পড়বে, বিকেলে ঠিক হয়ে যাবে। যখন এরকম নেমাটোড একটা ছিদ্র করে ফেললো, কথার কথা ধরেন শিকড়ের মধ্যে হালকা আঘাত করলো বা ঢুকে গেল, ওই জায়গাতে ব্যাকটেরিয়া প্রবেশ করবে এবং পরবর্তীতে ব্যাকটেরিয়া আক্রমণ করার পর হয়তো প্রথম দিকে এরকম হয়েছে, হতে পারে যেটা আর কি, কারণ আমরা তো গাছের ভিতরে পরীক্ষা করে দেখি নাই, বাট যে জিনিসগুলো ব্যাখ্যা আসছে গবেষণা থেকে আসছে, এটা নেমাটোড প্রথমে ছিদ্র করলো, পরবর্তী ব্যাকটেরিয়া গাছে প্রবেশ করলো, প্রবেশ করার পর দেখবে হঠাৎ করে গাছটা মারা যাচ্ছে। প্রথম অবস্থায় কিন্তু নেমাটোড আগে আক্রমণ করছে। যেটা আপনি ফয়সাল ভাই বলতেছিলেন যে আপনি হয়তো এরকম লক্ষণ দেখেন যে দুপুরে কি হয়, ঢলে পরে বিকেলে হচ্ছে কি হয়, বিকেলে ঠিক হয়ে যায়। এটার কারণটা হচ্ছে, এটা কেন হয় এটা আমি এটা কারণ ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। সাধারণত দুপুরে যে পরিমাণ পানির প্রয়োজন হয়, ওই পরিমাণ পানি গাছ নিতে পারে না, কারণ তাদের ব্লক করে দিচ্ছে, ব্লক করে রাখছে। নেমাটোডের কারণে ব্লক হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে ব্লক হতে পারে। বিশেষ করে নেমাটোডের ক্ষেত্রে কি হয়, ওই যখন সে ব্লক করে দেয়, শিকড়ের সে তো একদম গল তৈরি করে ফেলছে, যেমন গুটি তৈরি করে ফেলছে, তখন কি হয় তার পাশে থেকে যেটাকে বলে অ্যাডভেন্টিশিয়াস রুট, সাইড দিয়ে শিকড় তৈরি হয়। যে পরিমাণ শিকড় হয় সেই শিকড় দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি নিতে পারে না, কারণ আমরা রোদ উঠলে কি হয় তার প্রশোধন বেড়ে যায়, ঠিক আছে না? তো তখন কি হয় গাছ নেতায় পড়ে। যখন বিকেলে ঠিক হয়ে যায় তখন কিন্তু তার প্রশোধনের পরিমাণটা অনেক কমে যায়, যেমন দেখবেন তখন আবার আগের মতো অল্প অল্প পানি নিয়ে সে গাছ ঠিক থাকতে পারে। যখন ব্যাকটেরিয়া হয়ে গেল, তো পুরোপুরি ব্লক করে দিল, তখন গাছ হঠাৎ করে মারা যায়। এটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় এটা হচ্ছে মূল কারণ। এটার সাথে আর ভিতরে আরো মেকানিজম থাকতে পারে, বাট সম্পর্কটা এরকম, নেমাটোডের সাথে ব্যাকটেরিয়ার সম্পর্ক হচ্ছে এটা। আসলে ভাই বুঝতে পেরেছেন? জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার আমরা আসি যে যেহেতু আমরা পচা রোগ নিয়ে কথা বললাম, আসলে এটা রোগ যদি বলা ঠিক না, তারপরে এটা একটা রোগের মধ্যে অনেকে বলে থাকি, সেটা হচ্ছে ব্লোজম এন্ড রট। ব্লোজম স্যার এন্ড আগের স্লাইডটা হচ্ছে, একটু দেখাবেন এটা দয়া করে হচ্ছে, স্যার? ইমরান ভাই একটু মাইকটা অফ করে রাখলে ভালো হয়। হ্যাঁ ইমরান ভাই, আগের স্লাইডটা যদি একটু দেখাতেন স্যার। এখানে আমি আলোচনা করে ফেলছি এগুলো, হ্যাঁ এগুলো আর কি লেখা আছে। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে যেহেতু আলোচনা করে ফেলছি ওই জন্য এটা আর আমি রাখি, আপনাদের যেমন আলোচনা দেখাই নাই আর কি, একই কথা বারবার বলতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে ব্লোজম এন্ড রট, এটা হচ্ছে যে গাছ একটা ফলের নিচে থেকে যদি পচা শুরু হয় বা কালো হয়ে যায়, বিশেষ করে এখন দেখবেন টমেটোতে, টমেটো অনেকগুলো টমেটো আমরা অনলাইনে দেখতে পাচ্ছি যে অনেকের সমস্যা দেখা যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্লোজম এন্ড রট রোগ বলে, যেটা আসলে মূলত রোগ না, এটা ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়। দেখেন মিষ্টি কুমড়া পিছন দিয়ে কালো হয়ে যাচ্ছে, এটা যে লাউয়ের ক্ষেত্রে কালো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। হ্যাঁ, এটা কিন্তু আবার আমি দেখাইছি, এটা কিন্তু আবার কি ব্লোজম রট রট না, এটা কিন্তু পুরোটাই পচে গেছে। হ্যাঁ, এই পচা এই পচা কিন্তু পার্থক্য আছে। এটা দেখেন একদম নরম, এটা কিন্তু এতটা নরম হয় না, আস্তে আস্তে উপরের দিকে ওঠে, এটা কিন্তু পার্থক্য। তার মানে আপনার জমিতে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের এই ব্লোজম রড রোগটা হয়ে থাকে। এই জন্য আমরা যেটা দেখি, একটা সময় আমাদের জমির মাটি খুব ভালো ছিল, অনেক উর্বর ছিল, কিন্তু আমরা দিন দিন আসলে জৈব সারের পরিমাণ কমার কারণে আমাদের জমিতে দেখুন বিভিন্ন ধরনের যে পুষ্টি উপাদান যেগুলো আমার দিতে হতো না সেগুলো ঘাটে দেখা যাচ্ছে। এই জন্য বলা হয় সবচেয়ে ভালো হয়, যেহেতু আপনারা আধুনিক কৃষক, স্মার্ট কৃষক এবং কৃষির সাথে যুক্ত আছেন, সবাই অনেক স্মার্ট, আমি জানি আপনারা অনেকে আমার সাথে অনেক, আমার থেকে অনেক স্মার্ট থাকতে পারেন, আমি সেটা আপনাদের মধ্যে দেখি, কারণ এখানে অনেক লেভেলের মানুষ যুক্ত হয়েছেন, অনেক এক্সপার্টরা এখানে আছেন, তারা হয়তো কিছু বলেন না, তার সাথে শোনেন। সেজন্য আমি বলছি যে আপনারা অনেক স্মার্ট। তো সেই জায়গায় আসলে হচ্ছে যে ঘাটতিগুলো আমাদের সময় হতো না সেগুলো দেখানো হচ্ছে। সেজন্য যেটা বলা হয় যে আধুনিক কৃষিতে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে মাটি পরীক্ষা করা। মাটি পরীক্ষা করে আপনি মাটির পিএইচ যদি ঠিক করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের হচ্ছে মাটিতে পুষ্টি উপাদান যে ঘাটতিটা সেটা কিন্তু অনেক কমে যাবে। এবং অবশ্যই চেষ্টা করবেন জৈব সারের পরিমাণ বেশি দিতে। এবং যেহেতু আমাদের এখন ক্যালসিয়ামের ঘাটতি দেখা যাচ্ছে, যখন আপনি চুন দিবেন তখন কিন্তু এই চুন যে ক্যালসিয়ামের যে ঘাটতি সেটা কিন্তু পূরণ হয়ে যাবে, তার চুনের মধ্যে ক্যালসিয়াম আছে। তো এই জন্য আমরা কিন্তু দেখবেন যে যারা যে জমিগুলোতে দেখা দেয় সাধারণত দেখবেন পিএইচ ঠিক নাই। আর যখন পিএইচ ঠিক নাই মানে কি, অম্লীয় মাটি, বেশিরভাগ মাটি অম্লীয় মাটি। অম্লীয় মাটিতে সেখানে যদি আপনার স্বাভাবিকভাবে ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ দেখা যায়। এই জন্য যেটা বলা হয় যে আপনারা একটু মাটি পরীক্ষা করবেন এবং মাটি পরীক্ষা করে পেশে ঠিক করে নেবেন, তাহলে দেখা যাবে এই সমস্যাগুলো দেখা যাবে না। কিন্তু আমাদের এই সমস্যাটা কি, যেটা মূলত বিষয় আজকের ক্লাসে, যে এটা হচ্ছে আমাদের ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা। তাহলে আমি তো অনেকগুলো প্রোগ্রাম করলাম। জি বলেন। মমিন ভাই,
জি মাটি পরীক্ষার বিষয়ে যখন বলছেন তো একটু ইয়ে করলাম, ডিস্টার্ব করি। জি ওই জি আপনি দেখলাম যে ইকলিশি ক্লিনিকে দুই ধরনের মাটি ডিভাইস আছে, পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা ওটা কি আমি আসলে আচ্ছা ওটা আমি ক্লিয়ার করে বলতেছি। আমাদের কাছে দুইটা ধরনের ডিভাইস আছে। একটা হচ্ছে জাপানের তাকিমুরা পিএস মিটার। এটা একটু টেকসই বেশি, মজবুত বেশি, হ্যাঁ, কারণ এটার মধ্যে এটা হচ্ছে অ্যানালগ, তো এটা হচ্ছে সেন্সর পুরোটাই, কিন্তু অনেক শক্ত একটা যন্ত্র। এটা হচ্ছে পিএস এবং মস দুটোই দেখা যায়। এটা হচ্ছে, এটার বিশেষত্ব এটা, এটা দাম একটু বেশি। আর আরেকটা যেটা ডিভাইস, যেটা আমাদের নতুন আসছে ডিজিটাল, এটা হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে দেখা হয়। হ্যাঁ, এটা হচ্ছে দুইটা পার্ট, সফটওয়্যার এবং হার্ডওয়্যার। সফটওয়্যারটা বাংলায় করা, আর হার্ডওয়্যার পার্টটা আমাদের দেশের থেকে বাইরে ইম্পোর্ট করা। এটা হচ্ছে, এটার মধ্যে সুবিধা হচ্ছে যে আমরা যেটা আহ জাপানের, এটা দিয়ে পিচ এবং ময়েশ্চার দেখতে পারবো, কিন্তু টেকসই অনেক বেশি। এটা অনেক বছর ব্যবহার করা যাবে। হ্যাঁ, এটা নষ্ট হওয়ার চান্স খুব কম। আর ডিজিটাল যেটা, এটা একটু তুলনামূলক ভাবে ওটার তুলনায় একটু নরম হতে, মানে আমি বলবো যেটা বাস্তবতা বিষয়, কিন্তু বেনিফিট এটার বেশি। আবার সেটা কি, সেটার মধ্যে আপনি আপনার হচ্ছে যে পিএইচ দেখতে পারতেছেন, মশলা দেখতে পারতেছেন, আবার সাথে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এদের অভাব আছে কিনা বা কতটুকু কি পরিমাণে আছে সেটা দেখতে পারতেছেন। মানে দুই ধরনের বিশেষত্ব। এদের এই জন্য আমরা দুইটা ডিভাইসে রাখছি, যে যে যেটা প্রিফার করে, যেটা যার কাছে মনে হয় ভালো লাগে। হ্যাঁ, দুইটাই ভালো, দুইটাই আমাদের একুরেসি খুবই ভালো আসছে। আচ্ছা ভাই, আরেকটা, জি 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 বুঝতে পারছি। তো দুইটা বিষয়, আর আরেকটা যে সরকারি ভাবে যে মাটি পরীক্ষা করা হয়, ল্যাবে নিয়ে ল্যাব টেস্ট করে, জি জি জি। এটার সাথে ওইটা কি আপনি কি ভালো করে অ্যাডজাস্ট করছেন, মানে অ্যাডজাস্টেবল কিনা, বা জি জি জি, নাকি? আমরা, হ্যাঁ, আপনাদের প্রথম পরামর্শ কোথায় বলে, আমি অবশ্যই বলবো আপনার কম খরচে 100 টাকায় 50 টাকা দিয়ে মাটি ভিত্তিক গবেষণা নিয়ে করে আসতে পারেন। এ সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আমাদের যারা আধুনিক কৃষিতে আছে তাদের অনেকের সেই সুযোগটা থাকে না বা হয় না, কারণ দিয়ে আসলে 15-20 দিন 1 মাস পর রেজাল্ট আসে। সেই সুযোগ অনেকের থাকে না, কারণ আমাদের তো একটা ফসলটা লাগাইতে হবে। সেই জন্য আধুনিক কৃষিতে আধুনিক যন্ত্রপাতি থাকাটা জরুরি। সেই জন্যই আসলে এই ডিভাইস গুলো রাখা, বা ডিভাইস গুলো যারা মনে করেন যে বড় বড় উদ্যোগ নিচ্ছেন, ফার্ম করতেছেন, তাদের তো আসলে নিজেদের অনেকগুলো জমি পরীক্ষা করতে হয়, অনেকগুলো স্যাম্পল নিতে হবে। আপনারা চাইলে 5 মিনিটের মধ্যে আপনার মাটির অবস্থা দেখতে পারবেন। আপনার সিদ্ধান্ত, আপনি মৃত্তিকা গবেষণায় গিয়ে করবেন নাকি নিজ যন্ত্র দিয়ে করবেন, আপনার জন্য যেটা ভালো মনে হয়। স্যার এটার দামটা কেমন যদি একটু বলে দিতেন স্যার। আচ্ছা, যেটা হচ্ছে আপনার জাপানের তাকিমুরা পিএস মিটার, এটার দাম হচ্ছে পিএস প্লাস ময়েশ্চার, এটার দাম হচ্ছে 8,000 টাকা। হ্যাঁ, আর আমাদের যারা মেম্বার ট্রেনিং তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকে, ওটা যখন নেবেন তখন আমরা বলে দেবো। সেটা রেগুলার প্রাইস 8,000 টাকা। আর যেটা হচ্ছে ডিজিটাল, এটার দাম হচ্ছে 7,000 টাকা। এই দুইটার রেট। ভাই আপনাদের সয়েল বুস্টারের দামটা বলবেন প্লিজ, পাইকারি নিতে চাইলে, আমি তো একজন কোনটা? দোকানদার। সয়েল বুস্টার। আচ্ছা আচ্ছা, ওটা আমাকে টিন বক্সে একটা কথা বলে নেবো নি, কারণ আমরা আসলে কম পরিমাণ অনুযায়ী আমরা চেষ্টা করি এটাকে কতটুকু কমে দেওয়া যায় আপনাদের জন্য। হ্যাঁ, সবসময় একটা জিনিস আচ্ছা ভাই, আমাদের জন্য সবসময় তুলনামূলক ভাবে কম থাকবে। এটা আমাদের পক্ষ থেকে, আমাদের যারা ট্রেনিং করে তাদের জন্য একটা আমরা সুবিধা দিয়ে থাকি যে কোনো কিছুতে। সো আপনারা যখন কারো যদি ডিসকাউন্ট লাগলে, আমাদের যেহেতু শপে চেষ্টা করি কিছু প্রোডাক্ট রাখার জন্য, যে প্রোডাক্টগুলোর কোয়ালিটি ভালো অথবা যে জিনিসগুলো সবসময় পাওয়া যায় না সেগুলো রাখি। যেটা কোনটা যদি লাগে আমাকে একটু পার্সোনালি ইনবক্স করলে আপনাদের সাথে দামের বিষয়টা আমি চেষ্টা করবো যতটুকু মিনিমাম রাখা যায়। আর যেহেতু সবাই এখানে আছে, এটা নিয়ে কথা বলে অনেক বিরক্তি লাগবে। আচ্ছা, তাহলে আমরা একটু আগাই, খুব বেশি না, শেষে দিয়ে চলে আসছে একদমই। তাহলে আমি এই পর্যন্ত কিন্তু অনেকগুলো রোগের নাম বললাম। এইটা আলোচনা করে আপনাদের কাছে যাব এবং ধরবো আপনাদের কাছে কার কতটুকু মনে আছে। ভাই আচ্ছা, ছোট্ট একটু কথা ছিল ভাই। এই যে আপনার হচ্ছে ব্লোজম এন্ড রট রোগের জন্য যেটা, হ্যাঁ, আপনার হ্যাঁ, এখন আমি আমার গাছে ফল চলে আসছে, টমেটো ধরছে, তো এই অবস্থায় আমার যদি ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই রোগটা দেখা দিল, তো এখন এই সময় আমি ক্যালসিয়াম প্রয়োগ করব কিভাবে? আচ্ছা, আসলে হচ্ছে যে আমি বলছি কিছু জিনিস থাকে শুরুতে ব্যবস্থা নেই সবচেয়ে ভালো, কিন্তু আমরা এই জায়গাটা হয়তো কোনোভাবে করি নাই, সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নাই। হ্যাঁ, ব্যবস্থা অবশ্যই আছে, তবে এটা খুব বেশি কার্যকরী না। মানে ওই রকম কার্যকরী ফলাফল পাইতে সময় লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে যেটা বলা হয় যে যদি আপনার আক্রমণ হয়ে যায়, সেক্ষেত্রে যেটা করবেন, গাছের গোড়ায় জিপসাম দিতেই হবে, আপনার বিকল্প ব্যবস্থা নাই। আমাদের দেশে স্প্রেযোগ্য ক্যালসিয়াম, শুধু ক্যালসিয়াম পাওয়া যায় না। এটা আসলে বাংলাদেশের সরকারি ভাবে এখন হয়তো অনুমোদিত হয় নাই, আমি যতদূর জানি। যেহেতু হয়তো লোকে অন্যভাবে আনতে পারে ইন্ডিয়া থেকে, সে আলাদা বিষয়, সেটা বলা যায় না, যেহেতু ইলিগাল বিষয় বলার সুযোগ নাই। অনুমোদিত পারে, কিন্তু আমাদের দেখি যে নিউট্রাফস 24
এটার মধ্যে ক্যালসিয়াম আছে। হ্যাঁ, সো আপনারা চাইলে এটা স্প্রে করতে পারেন। নোট্রাফোস স্যার 24 এ ক্যালসিয়াম স্যার অনেকগুলো আছে, যেহেতু আপনি ক্যালসিয়াম ঘাটতি পূরণ করতে হবে, সো আপনি গোড়া দিয়ে দিলেন জিপসাম আর হচ্ছে স্প্রে করে দিলেন হচ্ছে আপনি নোট্রাফোস 24। তাহলে আপনার আশা করা যায় ক্যালসিয়াম ঘাটতি কিছুটা হলে পূরণ হবে এবং সমস্যা রিকভারি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটু আগাই। আমরা এবারে যে সমস্যা নিয়ে আসছি, দেখেন আমি এ পর্যন্ত যেভাবে আলোচনা করছি অনেক ধরনের সমস্যা বলছি, সমস্যাগুলো কিন্তু অনেকটার কথা মিল নাই, অনেকটা ভিন্ন, কিছু কিছু মিল আছে, অনেকগুলো মিল নাই। হয়তো আপনারা এতদিন রোগগুলো হয়তো একভাবে দেখতেন, অনেকে আমি জানি না হয়তো আপনারা এতটা স্পেসিফিক ভাবে জানেন কিনা, হয়তো 2-3 জন আছেন যারা জানেন, কারণ আমার থেকে অনেক এক্সপার্ট আছেন এখানে আমি জানি। সো বাট যারা নতুন, বিশেষ করে যারা কীটনাশক বিক্রেতা ভাইরা আছেন, তারা হয়তো আসতেন, কৃষক ভাইরা আসতেন, দিয়ে দিতেন। চিন্তা করেন আপনার দোকানে একজন যদি কৃষক আসে, যদি সমস্যাটা আপনার নির্ণয় করতে পারেন, তারপর তাকে যদি এটা সঠিক পরামর্শ দিতে পারেন, তার ফলাফল কি আগের থেকে ভালো হবে না খারাপ হবে? একটু চিন্তা করেন, কি বলেন, ভালো হবে না খারাপ হবে? আপনাদের যদি আচ্ছা, তো এই জন্যই আপনাদের শেখানো। আমি মনে করি আপনারা কষ্ট করে আমাদের সময় দিচ্ছেন, সে বৃথা যাওয়ার কথা না, নাকি বৃথা যাচ্ছে? সময় দিচ্ছেন শুধু শুধু, এরকম কি? আচ্ছা, যদি মনে হয় যে না ভাই কি শিখতে পারে নাই, আমাকে বলবেন, হ্যাঁ আমি এটার জন্য আলাদা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আমি এতটুকু কনফিডেন্স আমাদের আছে যে আমাদের প্রত্যেকটা ক্লাস কেউ যদি করে ইনশাল্লাহ তার কিছু না কিছু অবশ্যই শিখে যাবেন, এতটুকু আমাদের কনফিডেন্স আছে। তাহলে আমরা একটু যারা বলছিলাম যে মরিচের যে বিষয়টা, এখানে দেখেন মরিচ 3টা সমস্যা আছে। হ্যাঁ, এইটা একটা সমস্যা, এটা একটা সমস্যা, আর এটা একটা সমস্যা। তো এই যে সমস্যাটা দেখতেছেন, মরিচের আগার দিকে মরিচের পাতা পচে যায়, এই যে পচে যাওয়া, এটাকে বলা হয় কনিফেরা ব্লাইট। একটু মাইক অফ করে রাখেন, আমি এবার আপনাদের কাছে আসবো, তখন আপনাদের কথা শুনবো ইনশাল্লাহ। তো এই যে সমস্যাটা দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে, পচে যাচ্ছে, কাণ্ড পচে যাচ্ছে, এটা হচ্ছে কি কনিফেরা ব্লাইট। এটা অনুকূল আবহাওয়া হলে দেখবেন মরিচ খুব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বিশেষ করে সাথে যখন বৃষ্টি হয়, আবহাওয়া হিউমিডিটি বেশি থাকে, তখন দেখা যায় এরকম পচে যাচ্ছে, এবং কয়েকদিনের মধ্যেই, এটা একটা মারাত্মক রোগ মরিচের ক্ষেত্রে, যে পচে যাচ্ছে। আর একটা সমস্যা, এটা তাহলে কি নাম বলছি, কনিফেরা ব্লাইট। এটা আরেকটা সমস্যা, দেখেন মরিচটা পচে যায়, হ্যাঁ পুরা ফলটা পচে যাচ্ছে, খেয়াল করতেছেন কিনা? এটা কিন্তু ব্যাকটেরিয়া জনিত রোগ, এটা কিন্তু ছত্রাক, এটা কিন্তু ব্যাকটেরিয়া। যেমন আপনার যদি ছত্রাক জনিত হয়, সেখানে ব্যাকটেরিয়া নাশক দিলে কিন্তু কাজ করবে না। আর এই যে সমস্যা, এখানে যদি আপনি ব্যাকটেরিয়া নাশক না দিয়ে ছত্রাক নাশক দেন, তাহলে কিন্তু কাজ করবে না। তাহলে ব্যাকটেরিয়া জনিত সমস্যা হলে আপনাকে ব্যাকটেরিয়া নাশকই স্প্রে করতে হবে। তাহলে আমাদের এই রোগ চেনাটা আমরা ভুল করি, এই জন্যই আমরা কি করলাম, আপনাদেরকে রাখছি এই কারণে, যাতে আপনারা প্রধান প্রধান যে সমস্যাগুলো, যদিও প্রত্যেকটা ফসলের সমস্যা শেষ নাই, অনেক পরিমাণ রোগ হবে, সেটা হয়তো 1-2 ঘন্টা শেষ করা যাবে না, কিন্তু প্রধান যে রোগগুলো, সেগুলো আমাদের, যেগুলো আমাদের সবচেয়ে বেশি ক্ষতিকর, সেগুলো যে ভুল না করি, এই জন্য আমি রাখছি যে এটা হচ্ছে ছত্রাক জনিত আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত। যদি বিশেষ করে এই রোগটা কনিফেরা ব্লাইট, এক্ষেত্রে খুব ভালো কাজ করে হচ্ছে লোনা। হ্যাঁ, লোনা যেটা আমরা দেখেন পেঁয়াজের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, রসুনের ক্ষেত্রে, এটা ক্ষেত্রে ভালো কাজ করে, অথবা প্রোপিকোনাজল গ্রুপ অথবা অ্যামিস্ট্রাক্টর। প্রোপিকোনাজল গ্রুপে একটু কাজ করে, প্রোপিকোনাজল গ্রুপে কোনো কারণে না পান, লোনা যদি পান, লোনা সবচেয়ে ভালো এই কনিফেরা ব্লাইটের ক্ষেত্রে, খুব ভালো কাজ করে। তবে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে আমাদের বর্তমান আধুনিক কৃষিতে দরকার, এটাকে ইংরেজিতে বলে ক্লিন কাল্টিভেশন। মানে হচ্ছে আপনার যে ফসলটা আক্রান্ত হলো, আক্রান্ত অংশ যদি আপনি জমি থেকে দূরে ফেলে দিতে পারেন, তাহলে এটা কিন্তু আপনার রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আমি কিন্তু মিষ্টি কুমড়ার, মানে যখন আমি পোকার ক্লাসে বলছিলাম, আপনারা যখন পোকার আক্রান্ত হলো, আমরা কি করি, ওই পচা অংশগুলো জমিতে ফেলে রাখি, কিন্তু ওই পোকার ফলের মধ্যে যে জীবাণুটা আছে, জীবাণু বলতে পোকা আছে, যে মাছি পোকার যে লার্ভাটা আছে, ওটা আস্তে আস্তে সে আবার নতুন করে পোকা হবে। আমরা কিন্তু এই জিনিসটা গুরুত্ব দিই না, আমি কি করতেছেন, ফেলে দিচ্ছেন, জমিতেই ফেলতেছেন, তার মানে কি ওখানে আবার জীবাণু হচ্ছে, আবার সে আপনার ফলে নষ্ট করতেছে। এরকম যে জীবাণু, যে ছত্রাক জনিত আমি যে দেখাইলাম কনিফেরা ব্লাইট, শুধু কনিফেরা ব্লাইট না, এটা অন্যান্য যে আরো আপনার ফসল আছে, সেখানে যদি আপনি রেখে দেন, তো ওইখান থেকে কি হবে, জীবাণু আবার ছড়াবে। এই জন্য বলা হয় যে সবচেয়ে ভালো আপনি যদি আক্রান্ত অংশটা জমি থেকে দূরে ফেলে দিতে পারেন, যদি সম্ভব হয়। আর তাহলে আপনার এই দেখবেন এই কার্যকরী ব্যবস্থা যখন আপনি নিবেন, সবচেয়ে ভালো হবে আপনার জন্য। আচ্ছা, এবার আমরা আসি আর 2টা সমস্যা, বেগুন চাষাবাদ যে অনেকে আছেন। আচ্ছা, এবার আমি তো শুধু বলেই যাচ্ছি, এবার আপনাদের কাছে একটু শুনি যে এই যে বেগুনের 3টা সমস্যা, এগুলোর নাম কি কে জানেন? যদি কেউ জানে একটা হাত তুলতে পারেন। বেগুনের যে সমস্যাটা,
নাম বলতে পারবেন কেউ? আচ্ছা, আব্দুর রাজ্জাক প্রামাণিক হাত তুলেছেন। জি ভাইয়া বলেন, আপনি যেহেতু হাত তুলেছেন। হ্যাঁ, দ্বিতীয়টা যেটা বেগুনের একটা হলো অ্যানথ্রাকনস, আর যেই আরেকটা যে পাউডারের মতন ওটা আছে ওটা পাউডারি মিল ভিউটাই হবে, এটা ফলের ক্ষেত্রে আর কি। ওটা ছত্রাকজনিত সমস্যার কারণেই হয়েছে আর কি। আচ্ছা, আর ছত্রাকজনিত গাছের হয়েছে। এটা ভালো মতো ঠিক মতো বুঝতে পারতেছি না, তারপরও এটা বলা যায় যে গাম মানে আঠা যেটা বের হয়ে যায় ওইরকম আর কি। আচ্ছা আচ্ছা, আসলে হচ্ছে যে আপনি বলছেন দ্বিতীয়টা হলো কনিফারা সঠিক হয় নাই। হ্যাঁ, আরেকজন কেউ বলে হাত তুলবেন, হ্যাঁ কষ্ট করে। হ্যাঁ, সুমন ভাই বলতে যাচ্ছেন, বলেন দেখি। দ্বিতীয়টা হচ্ছে কনিফারা ব্লাইট। আচ্ছা, কনিফেরা ব্লাইটের কথা বলছেন। আচ্ছা, আর আচ্ছা, এই সমস্যার সম্মুখীন হয়েছেন কে কে? এরকম কেউ আছেন যে এই ধরনের সমস্যা দেখতে পাইছেন? বা এরকম দেখছি ক্ষীরার ক্ষেত্রে, আমাদের এখানে ক্ষীরার আবাদ হয় তো ক্ষীরার ক্ষেত্রে দেখছি 2 নম্বরটা আর কি। ওই 3 আচ্ছা নম্বর এটাও দেখছি। আচ্ছা, এটা আসলে হচ্ছে আপনারা যেটা বলছেন এটা শিখে নেন একটু। আপনাদের এটা হয় নাই যদি আমি বলি, হ্যাঁ ক্ষীরার সাথে এটা মিল নাই। হয়তো দেখতে কিছুটা এরকম হতে পারলেও আসলে এটা ওই রকম রোগ না। এখানে যে তিনটা সমস্যা দেখতে পাচ্ছেন, তিনটা একই রোগ। হ্যাঁ, এটাকে বলা হয় ফোমোসিস ব্লাইট। এটাকে বলা হয় ফোমোসিস ব্লাইট। বেগুনের নিচ থেকে পচা শুরু করে এবং কাণ্ডের মাঝখানে শুকায়া যায়। কাণ্ডের মাঝখানে শুকায়া যায়, এটা হচ্ছে ফোমোসিস ব্লাইটের রোগের লক্ষণ। হ্যাঁ, দেখবেন বেগুনের একদম নিচ থেকে পচে যাচ্ছে এবং সাদা সাদা আবরণ দেখা যেতে পারে। এই জন্য আসলে রাখছি যে 3 ধরনের ছবি, যে আপনারা এটা অনেকেই ভুল করবেন। এবং এই যে মাঝখানে কাণ্ড পচে যায়, এটা নিয়ে আমি খুব অনেকদিন কাজ করছি, কারণ আমি এটা কোথাও এরকম পাচ্ছিলাম না। কি কারণ হইতে পারে? পরবর্তীতে আমি এই ছবিটা আমাদের কৃষক ভাইয়ের জমি থেকে নেওয়া পরে আমি দেখলাম যে আসলে এটা কারণ হচ্ছে এই ফোমোসিস ব্লাইটের কারণে এই কাণ্ডগুলো আসলে পচে যায়, এবং খুবই মারাত্মক রোগ। এবং এই রোগের জীবাণু মাটিতে 2 থেকে 3 বছর থাকতে পারে। তো বুঝতে পারতেছেন যে আসলে কোন কোন জীবাণু কতটা মারাত্মক। কিন্তু আমরা কি করি, এই স্প্রে করি, মনে করি স্প্রে সব সমাধান। আসলে স্প্রে সবকিছু সমাধান না। কিছু কিছু রোগ আপনাকে রোগের কাছে হার মানতে হবে, সেখানে রোগ স্প্রে পরিবর্তন, স্প্রে না করে আপনাকে ফসল পরিবর্তন করতে হবে। যখন মারাত্মক রোগগুলো হবে, পানামা রোগ, সিগাটোকা রোগ, ফোমসিস ব্লাইটের যে রোগ, এই জীবাণুগুলো মাটিতে দীর্ঘদিন থাকে এবং এটি মাটি বাহিত রোগ, বীজ বাহিত রোগ। এই জন্য আমাদের বলা হয় এই রোগগুলো যাতে আমরা কি করি, হলে ওই জমিতে আমরা অন্য ফসল করি। আর যদি রোগ দেখা দেয় তাহলে কি করবেন? সেক্ষেত্রে কি আমরা কিছু ব্যবস্থা নেবেন? অবশ্যই ব্যবস্থা নেবেন। সেক্ষেত্রে আক্রান্ত ফলটা আপনাকে ফেলে দিতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে কাণ্ড যখন শুকায় যাবে, এটা এরকম হয় শুকনা পচা, কাণ্ডটা শুকনা পচা থাকে, কাণ্ড এরকম পচে যায়, সেক্ষেত্রে কাণ্ডটা কেটে ফেলতে পারেন। কেটে অন্য অংশ, সম্পূর্ণ গাছ কিন্তু মরে না, একটা সাইড মরে যায়। কারণ মাঝখানে এরকম, এই খেয়াল করেন, আপনার যে ছুরি একটু বড় করেন হাত দিয়ে, 2 হাত দিয়ে, এখানে সুস্থ, নিচেও সুস্থ, মাঝখানে এরকম মরে গেছে, শুকায় গেছে। এটা হচ্ছে আপনার বেগুনের ফোমোসিস ব্লাইট রোগ। আর এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে কাজ করে প্রোপিকোনাজল গ্রুপ। আক্রান্ত অংশ কাটার পরে আপনারা হচ্ছে যদি আহ কি আপনার হচ্ছে প্রোপিকোনাজল গ্রুপ স্প্রে করেন, তাহলে এই রোগটার সম্ভাবনা, সংক্রমণটা অনেক কমে যাবে। কিন্তু সবচেয়ে ভালো পরবর্তীতে আবার দেখা দিতে পারে। এই জন্য যখন আপনি বেগুন চাষাবাদে দেখা দিবে একবার, পরবর্তীতে আর বেগুন লাগানো যাবে না এখানে। যে আমি শুরুতে বলছি 2 বছর বলা হয়, 2 বছর না হোক অন্তত 6 মাস, 1 বছর অন্তত অন্যটা ফসল করেন, তাহলে দেখবেন পরবর্তীতে এই ফসলটা হবে না, এই রোগটা আর হবে না। কিন্তু আমরা এই কাজটা করতে চাই না। যে কনসেস না পনসেস বাইট কোনটা? ফোমোসিস, যেটাকে আসলে বলা হয় পচা রোগ। হ্যাঁ, পচা রোগ, ব্লাইট নামে পরিচিত, আসলে নাম হচ্ছে ফোমোসিস। ফোমোসিস ব্লাইট ফল ও কাণ্ড পচা রোগ নামে পরিচিত। বাংলাতে যদি বলি ফল ও কাণ্ড পচা রোগ। প্রোপিকোনাজল দিতে পারি, অথবা অ্যাজোসিস্ট্রোবিন ডাইফেনোকোনাজল গ্রুপও এক্ষেত্রে কাজ করে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই রোগ দেখা দিলে আপনাকে মাথায় রাখতে হবে জীবাণু কিন্তু সহজে মরে না। হ্যাঁ, হয়তো স্প্রের মধ্যে রেখে যে সিজনে করছেন ব্যবস্থা নিলেন, কিন্তু পরবর্তীতে যাতে চেষ্টা করবেন অন্তত কিছুটা সময় গ্যাপ দিয়ে অন্যটা ফসল করা।
তাহলে আপনার জন্য সেটা কার্যকরী হবে। কারণ আমি স্প্রে করা মানে কি আপনার খরচ বাড়তেছে। তো আপনার যদি রোগটা যদি না হয়ে যেত তাহলে ভালো হতো না। সেই জন্য চেষ্টা করবেন এই কাজটা করতে, যাতে আপনাদের সমস্যাটা কম হয়। তাহলে কি আমরা বুঝতে পেরেছি সমস্যাটা? জি ভাই, বুঝতে পারছি। আমি এটা 2 বছর আগে জানতাম না যে বেগুনের যে কাণ্ড পচার মাঝখানে এটা গহসের ব্লাইট। আমি এটা অনেক কাজ করতে হয়েছে এটা নিয়ে, পরবর্তীতে আমি পাইছি যে এটা আসলে গহসের ব্লাইটের কারণে হয়। এরকম কিছু কিছু সমস্যা আছে, আপনারা অনেকে জানেন, আমি তো রোগ অনেক চিনি, সহজে জানি। এরকম কিছু কিছু রোগ আছে যেটা নিয়ে আসলে সমাধান পাওয়া যায় না, যেটা কারণ আমরা জানতে পারি, নির্ণয় করতে পারি না। একটা রোগ কিন্তু বাংলাদেশে এখন নতুন আসছে, যেটা দেখবেন বেগুনের পাতা হলুদ হয়ে যাচ্ছে, বা যেটাকে বলা হয়, আমরা কিন্তু ওটা নিয়ে কাজ শুরু করি। কৃষি ক্লিনিক থেকে প্রথম উদ্যোগ নেওয়া হয় ওই রোগ নির্ণয় করার জন্য। ওই রোগটা কিন্তু আমরা বলছি, এটা নিয়ে কিন্তু সমাধান আমরা এখন পর্যন্ত বলি নাই। সমাধানের বিষয়ে কিছুটা ধারণা দিছি, সমাধান কিন্তু এখন পর্যন্ত বেরও করে নাই। অনেকে তো আছে যে একদম বলে ফেলে বা এটা দিন এটা দিন, আসলে কার্যকরী ফলাফল পাওয়া এখনো যায় নাই। ওটা হচ্ছে নতুন প্রজাতির একটা ভাইরাস আসছে, যে কারণে বেগুন এটা প্রচুর দেখা যাচ্ছে। মোজাইক ভাইরাস থেকে একটু ব্যতিক্রমী। ওইটা আমি যখন প্রথম দেখলাম গত বছর, গত বছর সেপ্টেম্বরে আমরা প্রথম এটা আমরা যখন বিভিন্ন জায়গায় দেখতেছি, তখন আমরা উদ্যোগ নেই এটা প্রথম, যে আসলে এটা শনাক্ত করা দরকার। তো আমরা এটা শনাক্ত করি এবং এটা গবেষণাগারে পাঠানো হয়, তখন আমরা দেখি ভিন্ন ধরনের একটা ভাইরাস বাংলাদেশ ধরা পড়ে। এই জন্য দেখবেন নতুন নতুন রোগ আসে, যে রোগগুলো আমরা হয়তো না বুঝে স্প্রে করি, মনে করি কাজ একটা হবেই, কাজ হয় না। কিন্তু স্প্রে করতে করতে একটা সময় হয়তো আপনারা হয়তো অনেকে দেখেন যে এটা কাজ হচ্ছে, তখন হয়তো বললেন না এটা সমাধান। কিন্তু এই যে অনেকগুলো স্প্রে করলেন, তো টাকা নষ্ট হলো আপনার, তাই না? সেটা যদি আপনি জেনে বুঝে দিতেন তাহলে কিন্তু ফলাফলটা ভালো হতো, টাকার অবশ্যই কম হতো। সেই জন্যই আসলে শেখা দরকার এবং জানা দরকার আসলে আমাদের এই রোগটা কি কারণে হচ্ছে এবং রোগটার নাম কি, এবং এটা রোগটার জন্য কোনটা কার্যকর। তাহলে সেটা আপনার জন্য কি হবে, ভালো হবে, এবং সঠিক ব্যবস্থা নিতে পারবেন। এবং যে দোকানদার ভাইরা আছেন, আপনাদের কৃষকরা কিন্তু আপনাদের মাধ্যমে উপকৃত হবে। এই জন্যই আমাদের যারা অনেক কীটনাশক বিক্রি করে তারা নিজেরাও জানেন না, আমি কিন্তু ছোট করছি না, এটা বাস্তব। অনেকে আছেন যারা আসলে জানেন না আসলে কোনটার কি রোগ, কোন প্রকার কি নাম, বা প্রকার নাম না জানলেও কোনটার জন্য কোনটা আসলে কার্যকর। আমি কিন্তু দেখাইছি এখানে এক একটার জন্য এক একটা কার্যকর। তো এই যে জায়গাটা, এই যে বিষয়টা, এটা যদি আপনার যখন নিবেন তখন কিন্তু প্রয়োগ করবেন মাঠে, তখন দেখবেন ফল ভালো করতেছে। তবে হ্যাঁ, কোনো কারণে কিন্তু অনেক সময় কাজ করে না। আপনি বললেন ভাই আপনি তো বলছিলেন এটা, এই জন্য ভালো কোম্পানি জিনিস দেওয়াটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এবং ভালো মানের এবং ভালো কোম্পানির যখন আপনি দিবেন, ব্যবহার করবেন, তখন ফলাফল ভালো আসার সম্ভাবনা বেশি। আর কোনো কারণে যদি কাজ না করে, কারণ সব জিনিস আমি বলে দিচ্ছি কাজ করবে, বিষয়টা কিন্তু এরকম না। কারণ কি, তখন বললেন ভাই আপনি বলে দিচ্ছিলেন, কারণ অনেক জিনিস প্রতিরোধী হয়ে যাচ্ছে। ধরুন আমি যেমন এবার দেখেন মাজরা পোকার জন্য স্প্রে করছেন, বলে দিচ্ছেন কথার কথা মাজরা পোকার জন্য এটা কাজ করে, কিন্তু এখন সেটা আর কাজ করতেছে না। এরকম সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হবে। যে ব্যবস্থাপনা আমরা বলে দিচ্ছি, সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে। সেজন্য আপনাদের সাথে আমরা আছি, যারা কাজ করবে না আমাদের জানাবেন, সে আপডেটটা আমরা বলে দেওয়ার চেষ্টা করবো। কারণ এটা সময় যেতে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন আসতেছে। তো আমরা অনেক বেশি পরিমাণে স্প্রে করি, হয়তো আমরা মনে করি যে স্প্রে করলেই ভালো। এখানে একটা ভাই আছেন, আমি তার নাম বলছি না, কিন্তু তার সাথে আলাদা কথা হয়েছে, যে আমরা ধানে সাইবারমেট্রিন ব্যবহার করি। সাইবারমেট্রিন ব্যবহার করলে ফলাফল অল্প সময়ে ভালো কাজ করে, কিন্তু এতে যে কি পরিমাণ মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হয় সেটা আপনারা অনেকে জানেন না। হয়তো পোকার ক্লাস সামনে হবে, ওই দিন তো লাস্ট ক্লাসটা মানে নিতে চেয়েছিলেন, নিতে পারেন নাই, সামনের সপ্তাহে ক্লাসটা হবে। যে অল্প সময়ের জন্য অন্য ফলাফলের জন্য হয়তো আমরা পাচ্ছি, কিন্তু এতে পরবর্তীতে পোকামাকড় আরো শক্তিশালী হয়ে আসতেছে। এটাকে বলা হয় পেস্ট রিসার্জেন্স। এই যে পেস্ট রিসার্জেন্সটা ঘটতেছে, এটা আমার আর আপনার কারণে ঘটতেছে। এই জন্য কিন্তু দায়ী আমরা আপনারা, কিন্তু কি করতেছি, দৌড় দিচ্ছি কীটনাশক কোম্পানিগুলোকে। আসলে তাদের আমি দোষ দিই না, আমি মনে করি আমার আপনার এই ভুলের কারণে তাদের আমি থাকতে পারি, অনেক সময় তারা নিজেরা অনেক সময় দোকানদাররা বলে দেয় এটা একসাথে এটা দেন এটা দেন, কিন্তু যখন আপনি ভুল জিনিস দেবেন, এটা কিন্তু সাইড ইফেক্ট আছে, পোকামাকড় প্রতিরোধী হয়ে যায়। যেটা বলা হতো এক সময় যে আমাদের যে প্রধান মেজর যে পেস্ট গুলো ছিল আর মাইনর যে পেস্ট গুলো থাকতো, মাইনর পেস্ট গুলোর জন্য আলাদা করে, মানে যেগুলো ছোট ছোট, যেগুলো কম ক্ষতিকর, এরকম স্প্রে করার প্রয়োজন পড়তো না। কিন্তু এখন কি করতে হচ্ছে, ওই যেগুলো কম গুরুত্বপূর্ণ ছিল, কম ক্ষতি করতো, এগুলি এখন ক্ষতিকর হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য অনেক বেশি অ্যালার্মিং। হ্যাঁ, তো আসলে এটা আমরা বোঝানোর চেষ্টা করি অনেক, যে আসলে ভাই আপনারা এইটার জন্য শুধু এটাই দেন, একসাথে অনেকগুলো দিয়েন না, ককটেল বানায়েন না, বা অনেক সময় আমাদের সময় লিমিটেশন থাকে, সীমাবদ্ধ থাকে, কীটনাশক সরি মানে শ্রমিক পাওয়া যায় না, দেওয়ার সুযোগ থাকে না। হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন কোনটা দেওয়া যায়। কিন্তু আপনারা যদি যেটার জন্য যেটা অনুমোদন নাই, যেটার জন্য সেটা আসলে দিলে সমস্যা, সেটা যখন দিবেন সেটার জন্য তো নেগেটিভ ইফেক্ট থাকবেই, পরবর্তীতে খরচ করবেন। আমরা এদিকে দেখেছি
আমাদের এরকম গত একটা ব্যাচ, ষষ্ঠ ব্যাচ আমাদের একজন বলতেছিলেন, আমাদের আরেকটা ব্যাচ, সপ্তম ব্যাচের না, সরি ভুলে গেলাম, উনি কিন্তু একবার স্প্রে করছে মাজরা পোকার জন্য, শুধুমাত্র একবার। বলছে ভাই ধানে কোনো মাজরা পোকা এখন পর্যন্ত হয় নাই, একবার স্প্রে করছি, গাছের ধানের অবস্থা মাশাল্লাহ। তার মানে কি, আপনি যখন সঠিকভাবে সবকিছু করবেন, ঠিকঠাক সবকিছু হবে, সেখানে পোকার আক্রমণ অনেক কম হবে। আমরা অনেক সময় বেশি পরিমাণে স্প্রে করি, বেশি পরিমাণে সার দিচ্ছি, ইউরিয়া বেশি দিয়ে ভাই ফেলতেছি, কম দিচ্ছি, তখন আমাদের এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে, যে আমাদের ব্যতিক্রমের কারণে আমাদের পোকার আক্রমণ হয়ে বেড়ে যাচ্ছে, তো রোগের আক্রমণ বেড়ে যাচ্ছে। আচ্ছা, কেউ মনে হয় কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, জি ধানের মুমিন বিষয়ে ভাই, জি বলেন। মোহন ভাই গানের বিষয়ে যে গান্ধী ফোকার জন্য আমি বলছিলাম আপনাকে যে ইয়ে দিছিলাম। এখন আমি বলি, আমাকে বলছে আমার ব্লকের কৃষি অফিসার, ঠিক আছে, মানে উপসহকারী কৃষি কর্মকর্তা, এই ক্ষেত্রে আমি আর কি করতে পারি বলেন তো, আমি তো আর জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা যেহেতু আমাদের যুক্ত হয়ে গেছেন, আমাদের সাথে চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা যে কাজ করি, আমাদের নিজেদের খুব বড় করে জাহির করি, আমি ব্যক্তিগতভাবে কোনো করি না, কারণ শেখার শেষ নাই। হ্যাঁ, যে পাণ্ডিত্য দেখানোর আসলে কিছু নাই, সেখানে আমরা কখনোই না জেনে আপনাকে ভুল পরামর্শ আমরা দিব না, কৃষি ক্লিনিক থেকে এই জিনিসটা চেষ্টা করি জি সবসময়। ভাই, আরেকটা হ্যাঁ, বিষয়, যেমন আপনাকে একটা মেসেজ দিয়ে রাখছিলাম, গতকাল আমি কল দিলাম, আমার জমিতে পাতা মোড়ানো পোকার খুব আক্রমণ। তো আরেকজন কৃষি অফিসারকে, মানে আমাদের উপজেলার সর্বশ্রেষ্ঠ যে আর কি, সবচেয়ে ভালো জানা মতে, তো উনি বলতেছেন নাইট্রো দেওয়ার জন্য। তো আমি বললাম যে নাইট্রো তো দেওয়া জমিতে, ধানের জমিতে দেওয়া নিষেধ। বলতেছে আরে এগুলো কোনো সমস্যা না, দেন, দেখবেন যে একবারে ক্লিয়ার সব। এখন আমি আর কি করব? আচ্ছা, এখন আসলে ভাই হচ্ছে ভাই আমরা আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে আপনার যেটা চাই। অভিজ্ঞতা, কিন্তু এটা বলা হচ্ছে সরাসরি আমার কথা তো না, যে আমার নিজে বানানোর কথা তো বলার সুযোগ নাই। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে এটা নির্দেশনা দিয়ে রাখছে যে পেস্ট রিসার্জেন্স, আমরা এটা পড়াশোনা করছি, পেস্ট রিসার্জেন্স যদি আউটব্রেক হয়ে যায়, তখন কিন্তু এটা আমাদের পরবর্তী জন্য মারাত্মক একটা ক্ষতিকর প্রভাব পড়ে এবং পড়তেছে। গতবার আমি যেটা যখন দেখলাম একাধিক গ্রুপ একসাথে করে স্প্রে করতেছে, এবার কিন্তু দেখেন ভালো মানের কোম্পানিগুলো হিমশিম খেয়ে যাচ্ছে। অনেকগুলো কোম্পানির সাথে আমার কথা হয়েছে, যে তারা বলতেছে ভাই কি করবো, অবস্থা এরকম, কাজ হচ্ছে না, আবহাওয়া অনুকূলে নাই, একটা বিষয় আছে, এবং ওই জায়গার পোকামাকড়ের অবস্থা আরো দিন দিন কি শক্তিশালী হয়ে যাচ্ছে। আর আপনি হয়তো দিলেন কথার কথা, ফলাফল ভালো পাইলেন, পরবর্তী তো আবার আপনাকে গিয়ে আলাদা স্প্রে করতে হবে। আমাদের সেজন্য পরামর্শ থাকে যে যাতে একটা টেকসই ব্যবস্থাপনা বা একটা ভালোটা যাতে আমাদের চেষ্টা করি, এটা হলে আপনার জন্য খরচটা যাতে কম হয় এবং ফলাফল যাতে ভালো আসে। এই জন্যই আপনাদের পরামর্শগুলো দিই। পরামর্শ অনেকে দিতে পারে অনেক কিছু, বাট আমাদের জায়গা থেকে চেষ্টা করি আমরা যেটা আসলে সঠিক এবং যে জিনিসটা কার্যকরী বেশি। কোনো জায়গায় যদি আমাদের মোমেন কারেকশন ভাই, থাকে, সেটা আমরা অবশ্যই আপনাদের থেকে জেনে, কোনো ভুল হতে পারে সেটা আমরা অবশ্যই সংশোধন করে আমরা জানার চেষ্টা করবো, কারণ আমরা বলেছি আমরা সবসময় চেষ্টা করি সঠিকটা আপনি জানানোর জন্য। মোমেন ভাই আমি একটা বাস্তব অভিজ্ঞতা জানাতে চাই। ওই যে ভাই যেহেতু গান্ধী পোকা আর ওই পাতা মোড়ানো পোকার জন্য বললো, এই জন্য আর কি। জি জি, অবশ্যই। এটা হলো, আমার একটা কৃষক আছে, তো উনি মাঝে মাঝে আর কি আমার এখান থেকে ওষুধ নিয়ে যায়। তো ওনাকে আমি স্প্রে করাই নাই বেশি, জাস্ট প্রথমে আচ্ছা একটা শুধু ওই ইয়ের যেটা মাজরা পোকার স্প্রে করাইছিলাম। পরবর্তীতে এসে বললো যে ভাই গান্ধী পোকা তো আসতে পারে, কি করা যায়? তো আমি ওনার জমিতে যে আমাদের এই ল্যাপথনের বড়ি আছে, এই রাইট। বড়িটা যে পার্সিং পদ্ধতিতে, ওইটা আমি অনেকগুলো জায়গাতে ইয়ে করে রাখছি। ওনাকে বলছি যে আপনি ল্যাপথনে বড়ি নিয়ে যে আপনি দিয়ে রাখেন, ইনশাল্লাহ আপনার ওই গান্ধী পোকাটা এবং পাতা মোড়ানোর পোকাটা অনেকটা কম আসবে। তো তখন উনি ওগুলো দিয়েছে। তার ৫-৭ দিন পরে আমরা গেছিলাম জমিতে আর কি। আমাদের এখানকার একজন কৃষি অফিসারকে নিয়ে আমরা গেছিলাম। যে দেখি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কাজ করছে আসছি। তো কৃষকটা অনেক খুশি। তো এই ঘটনাটা আর কি আমাদের এখানে হইছে আর কি, আচ্ছা, কার্যকর হইছে। না, ভাইকে অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু আসলে এটা মানে খুবই কার্যকরী একটা পদ্ধতি। কারণ আমরা যেটা হয়েছে, মানে সত্যি কথা বলতে গেলে কি, আমরা মাঝে মাঝে আমাদের উপর অনেকে মনক্ষুণ্ণ হয়, যে গ্রুপে অনেক প্রশ্ন আসে, ভাই কি সমাধান দেবো, কি দিব, যে কীটনাশকের নাম বললে খুব খুশি হয়। এরকম অনেক রোগ আছে যেগুলো অল্প একটু দেখা দিচ্ছে, সেটা কোনো স্প্রে করার প্রয়োজন নাই, কিন্তু সে জায়গায় যদি আমি না বলি, তখন বলে আর ভাই তো কিছুই পারে না, ভাই বলতেছে একটা, এরকম কাজ মনে হবে না। কিন্তু সেদিন বলে দিতে পারতাম, 2-3টা নাম বলে দিতে পারতাম, আরে না ভাই যেহেতু বলছে 2-3টা, একটা কাজ হবেই। আসলে এটার যে নেগেটিভ ইফেক্ট, সেটা আমরা জানতেছি, আমরা যেহেতু এগুলো নিয়ে কাজ করতেছি, বুঝতেছি। কৃষক ভাইয়ের জায়গা বা অনেকে এরকম আছেন যারা এই জায়গাটা নিয়ে আসলে কথা বলে না, বা এই জায়গা নিয়ে আসলে তারা চিন্তা করে না। আমাদের কথা হচ্ছে যে ওকে অবশ্যই দমন করতে হবে, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা যাতে পরবর্তী দীর্ঘমেয়াদী ভাবে দমন করতে পারি, যাতে আমাদের এটা জন্য নেগেটিভ কোনো ইফেক্ট না আসে, সেটা যাতে কতটুকু কমানো যায়। এই জন্য যে ভাই শেয়ার করলেন, ভাইকে অসংখ্য ধন্যবাদ।
যে এরকম কিছু কিছু জীবাণু কিছু কিছু পোকা হোক, কিছু কিছু রোগ আছে যেগুলোর জন্য প্রাথমিক অবস্থায় স্প্রে না করলেও চলে। আমরা মাজরা পোকার জন্য খুব পরিমাণ টেনশনে পড়ে যাই, অনেক সময় দেখা যায় অল্প পরিমাণ আক্রমণ হলে খুব বেশি ক্ষতি হয় না, এটা মিনিমাম একটা লস হবেই, আপনি স্প্রে করলে হবে না স্প্রে করলে হবে, কিন্তু হ্যাঁ অবশ্যই ব্যবস্থা নেবেন, কারণ মাজরা পোকা প্রধান একটা সমস্যা। যেরকম গান্ধী বইয়ের কথা বললেন, ভাই যেটা বললেন, আপনি যদি ন্যাপথেলিন দিলেই হয়ে যায়, আমি তো খরচ অনেক কমে চলে গেল, আপনার স্প্রে করতে হইলো না, ঠিক না? এখানে থ্যাংক ইউ। আমি একটা পার্ট আছে 10:40 বেজে গেছে, আমি জাস্ট 2 মিনিটে শেষ করে দিচ্ছি, তারপর আপনাদের প্রশ্ন কাছে আসবো। আসলে এই যে আমার আলোচনার মাঝখানে আপনারা প্রশ্ন করেন, অনেকে অবজেকশন দেয় যে ভাই আপনি কথার মাঝখানে প্রশ্ন নেন, এটা তোমাদের জন্য বিরক্তিকর। এই জন্য আসলে আমি চাইছিলাম যে আপনাদের প্রশ্নগুলো শেষে নেব, কিন্তু আপনারা আসলে অপেক্ষা করতে নারাজ, যে কারণে বলে ফেলেন এবং দেরি হয়ে যায়। আচ্ছা, আমাদের শেষ না ভাই, আলোচনা এটা প্রায়। অপেক্ষা না ভাই, প্রশ্ন যখন প্রাসঙ্গিকতা আসে তখন যদি আসলে ইয়া না থাকে, যেমন গত ক্লাসে আমি কিন্তু এরকম কোনো ফ্লোর ছিল না, তখন কিন্তু আমি রাগে বের হয়ে গেছি, এর আগের ক্লাসেও বের হয়ে গেছে, কিন্তু আপনার ক্লাসে পার্ট টু পার্ট যখন প্রশ্ন আসে তখন যদি দেখা গেছে 1-2টা, বেশি না, এরকমও যদি আমরা বেশি জি, জি, নিয়ে জি। নিই তাইলে 2-4-5 মিনিট আমরা নিলে একটু আগাই, আচ্ছা একটু আগাই, আমি 2 মিনিট শেষ করে দেই, তারপর ইনশাল্লাহ আপনাদের কাছে আসতেছি। হ্যাঁ, যেটা প্রশ্ন নিতেই হয় সেজন্য এসে নিয়েছি। আমাদের এখানে এতক্ষণ আমরা কিন্তু সবজি বা ফল জাতীয় ফসলের সমস্যাগুলো আলোচনা করলাম, কি কি রোগ হতে পারে, প্রধান প্রধান রোগগুলো আমরা আলোচনা করছি। এবার আমরা ধানের কথা যেহেতু বলতেছিলাম, ধানের যে প্রধান প্রধান যে রোগগুলো হয়, যদি রোগের ক্লাস হয়ে গেছে তারপরে আমি আলাদা করে রেখেছি জাস্ট দেখানোর জন্য, যে যেমন ধানের যে ব্লাস্ট, ধানের 3 ধরনের ব্লাস্ট হয়, পাতা ব্লাস্ট, গিট ব্লাস্ট আর হচ্ছে শীষ ব্লাস্ট। পাতা ব্লাস্টে কি হয়, পাতা চোখের মতো এরকম দেখা যায়, আর গিট ব্লাস্ট যদি হয়, গিটে এরকম কালো দাগ পড়ে এবং গিটটা কিন্তু ভেঙে যায়। আর শীষ ব্লাস্ট হচ্ছে কি ঠিক শীষের গোড়ার দিকে মরে যায় এবং কালো দাগ হয়ে যায়। এই 3টা ব্লাস্ট হয়, ব্লাস্ট কিন্তু খুবই মারাত্মক। তাহলে কোনটা কি ব্লাস্ট চেনার উপায় হচ্ছে, পাতা ব্লাস্ট হলে পাতা চোখের মতো হবে, লম্বা লম্বা হবে, মাঝখানে সাদা দাগ হবে, চোখের মতো হলে এটা হচ্ছে পাতা ব্লাস্ট। গিটের মধ্যে যদি পচে যায়, গিট ব্লাস্ট। আর যদি তার শীষের গোড়ায় কালো দাগ পরে, এটা হচ্ছে শীষ ব্লাস্ট। আচ্ছা, আর এখন এই রোগটা হচ্ছে এখন দেখানো দেখা যাবে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যেটা, এটাকে বলা হয় খুল পড়া রোগ। হ্যাঁ, এটাকে ইংরেজিতে বলা হয় শিট ব্লাইট। কি হয়, পানির গোড়া থেকে উপরের দিকে শুরু হয়, পানি থেকে শুরু হয়, এটা গোড়ার দিকে এরকম চামড়া মরে যায়, হ্যাঁ মরা যাওয়া শুরু করে, দেখতে একটা গোকরা সাপের চামড়া যেরকম হয় ওই চামড়ার মধ্যে দেখা যায়, এই জন্য অনেকে বলা হয় গোকরা সাপের নামের সাথে মিল আছে আর কি। হ্যাঁ, তো এই যে এই লক্ষণটা এখন অনেকের জমিতে দেখা যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে শিট ব্লাইট। আর আরেকটা সমস্যা সামনে দেখা যেতে পারে, যেহেতু এখন যে সিজন, এই সিজনের জন্য এটা পারফেক্ট, এটা বেশি দেখা যায়, সেটা হচ্ছে কি লক্ষ্মীর গু, যেটাকে বলা হয় ফলস মাঠ রোগ। ধানের মধ্যে এরকম এরকম গুটি গুটি হবে, এটা অনেক কালার হয়, অন্য কালারের সময় দেখা যায় সবুজ হয়, কালো হয়ে যায়, এটাকে বলে খই ফোটা রোগ বলে অনেকে, খই ফোটা মানে মুড়ি বা খই যেটাকে বলে ফুটে, এরকম ধানগুলো ফুটে যায়। মূলত এটা হচ্ছে কি একটা ছত্রাকজনিত রোগ। তাহলে এই রোগ নিয়ে আলোচনা হয়েছে আপনাদের, তারপর আমি জাস্ট রেখেছি যেহেতু রোগ নিয়ে আলোচনা করলাম, যে ব্লাস্ট রোগ, শিট ব্লাইট যেটাকে খোল পড়া রোগ বলতেছি, এবং লক্ষ্মীর রোগ। তাহলে এগুলো হচ্ছে আমাদের ধানের রোগ, প্রধান প্রধান রোগ। শেষ আমাদের রোগ, এবার আমাদের জাস্ট লাস্ট অপশন ভাইরাস। যেটা আমি বলেছিলাম আমাদের ছত্রাক, ব্যাকটেরিয়া এবং হচ্ছে নেমাটোড এবং আটা হচ্ছে ভাইরাস। যে ভাইরাস রোগের চিকিৎসা নাই। ভাইরাস রোগটা আসলে কেমন, ভাইরাসের কারণে দেখেন যে পেঁপে গাছের রাখছে, পেঁপের মোজাইক রোগ, সবুজ হলুদ ছোপ ছোপ দাগ পড়বে, হ্যাঁ পাতা সবুজ হলদে হয়ে যাবে, পাতাগুলো চিকন চিকন হয়ে যাবে। তো যেটা সবুজ হলুদ ছোপ ছোপ দাগ পড়ে এটাকে বলা হয় মোজাইক রোগ। কিন্তু যদি পাতাগুলো চিকন হয়ে যায়, এটা আটা নামাস, আরেক ধরনের ভাইরাস, এটাকে বলা হয় রিং স্পট ভাইরাস। রিং স্পট হলে পেঁপের গায়ে এরকম আবার কালো কালো দাগ, গোল গোল দাগ পড়বে, দেখেন গোল গোল দাগ পড়ছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আবার রিং স্পট। এই দুইটা ছবি হচ্ছে রিং স্পট ভাইরাসের রোগের লক্ষণ। আর এটা যেটা যে পাতা সবুজ হলুদ ছোপ ছোপ দাগ পড়ে যাবে, এটাকে বলা হয় মোজাইক রোগ। আরো কিছু ছবি দেখায় আপনাদের, দেখেন টমেটোর পাতা সবুজ হলুদ ছোপ ছোপ দাগ পড়তেছে, এটা হবে মোজাইক রোগ। হ্যাঁ, এটাও এরকম যদি স্পষ্ট বোঝা যাচ্ছে না, এটা কিন্তু প্রথম শুরু হয়েছে, এটা হচ্ছে মোজাইক রোগের লক্ষণ। এই যে খেয়াল করেন যে হলুদ হয়ে গেছে, মাঝখানে সবুজ, পাতাটা কুকড়ে যেতেছে,